আমরা প্রথম ঘটনায় যাই আমাদের, এবং তারপরে আমরা সালাউদ্দিন সাহেবের ঘটনাটা শুনবো। তো রাসেল ভাই অনেকদিন পরে এসেছি আর কি স্টুডিওতে। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা এক রায়হান নামের একজন লোকের ঘটনা আর কি। তো ওনারা আগে পুরান ঢাকার নাজিরা বাজার থাকতো। তো সপরিবারে 1996 দিকে ওনারা শিফট হয়ে মিরপুরে চলে আসেন আর কি, নিজেদের বাড়ি তুলেছেন। তো আমি একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি। তাদের বাড়িটা হচ্ছে দোতলা, খুব ব্লক ব্লক করে, পল্লবীর কাছে ওনাদের বাসা। তো ব্লক ব্লক করে বাড়িগুলা। তো একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব প্রায় মনে করেন 8 থেকে 10 ফিট এরকম আর কি, অনেক আগে 96 সালের ঘটনা আর কি। তো তারা 2 তলা বাড়ি তোলে। তো নিচতলা তাদের ভাড়াটিয়া ছিল, নিচতলা 2টা ফ্ল্যাট 2 ইউনিটে, আর উপরের পুরোটাই জয়েন করে তিনি থাকতেন, তার ওয়াইফ, তার বাচ্চা এক পাশে থাকতো, আর আরেক পাশে থাকতো তার বাবা মা এবং তার ছোট ভাই, আর বোন ছিলেন, বোনের বিয়ে হয়ে গেছে আর কি। তো ওনার একটা স্বভাব বলবো কিনা রাসেল ভাই ঠিক জানি না, আসলে আজকে তো অনেক 13 তারিখ নিয়ে কথা হচ্ছে, যে স্বভাব না, এটা বলতে পারেন যে অভ্যাসও বলতে পারেন। তো এটা কি হয়, উনি রাত্রের বেলা প্রায় সময় ক্রন্দনরত, কান্না করা অবস্থায় তাকে সবসময় পাওয়া যেত। তার ওয়াইফ সবসময় তাকে কান্না করা অবস্থায় পেত। আচ্ছা, মাঝে মধ্যে সে জোরে কান্না করতো, মাঝে মধ্যে কিন্তু কান্না করতো সে প্রায় প্রতি রাতেই। এবং সে যখনই ঘুম ভাঙতো ওই ক্রন্দনরত বা কান্নারত অবস্থায়, সে হাঁটু জড়িয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন আমি এতক্ষণ কি স্বপ্নে দেখেছি, বাট সে কখনো রিকল করতে পারতো না তোর স্বপ্নটা কি ছিল। আচ্ছা, প্রায় এটা বলতে গেলে প্রতিদিনই হতো, আবার কখনো হতো না, কোনো সময় সে জাগতো, কোনো সময় সে জাগতো না। একদিন রাতে রাসেল ভাই প্রায় তখন 2:30-3টা বাজে, এমন সময় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে সে কাঁদছিল, চোখে অনেক চোখে পানি জমে আছে এবং চোখ ফুলে আছে। সে আবারও ঠিক একইভাবে হাঁটু জড়িয়ে বসে চিন্তা করতে লাগলেন যে আমি আজকে রাতে কি স্বপ্ন দেখেছি। সে শিওর যে সে স্বপ্ন দেখেছে, কিন্তু কি দেখেছে সে জানে না। আচ্ছা, সে রিকল করার চেষ্টা করছে। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি কিছু মানে গুম গুম সাউন্ড পাচ্ছে। আচ্ছা, তো পুরা বাসার লাইট জ্বালালো, সে সাউন্ডটা কোথা থেকে আসছে জানালা সরিয়ে দেখার চেষ্টা করলো যে সাউন্ডটা আসছে কোথা থেকে। তো যতটুকু সে খুঁজে দেখতে পায় যে সাউন্ডটা আসে তার বাসার নিচে সিঁড়ি কামরা থেকে। আচ্ছা, রাত তখন 2:30 বাজে, 2:30টার বেশি বাজে। তো দোতলার সিঁড়ির কামরা লাইট জ্বালানোর পরে সে নিচে কিছু মানুষের টুপি দেখতে পান রাসেল ভাই, অনেকগুলো মানুষের টুপি দেখতে পান। তো নিচে যেহেতু নিচের সিঁড়ির কামরার লাইট কিন্তু বন্ধ ছিল, তো নিচে যখন সিঁড়ির কামরা লাইট জ্বালাবে, এমন সময় জ্বালানোর আগে উপরের লাইটের আলোতে সে দেখতে পায় অনেকগুলা লোক আপনার কোরআন শরীফ পড়ছে। অনেকগুলা, প্রায় 20 থেকে 25 জন মানুষ কোরআন শরীফ পড়ছে, কোলাপসিবল গেটটাও লাগানো খোলা। আচ্ছা, আর রাসেল ভাই 96-এর দিকে ঘটনা। তো আপনার মনে হয় যে ওই সময় তো একটু চোর ডাকাতের ভয় ছিল সবাই, কোলাপসিবল গেট খোলা থাকবে, প্লাস এতগুলা মানুষ কোরআন শরীফ পড়ছে, আমি তাদের কাউকেই চিনি না, আর উইদাউট এনি রিজন রাত 2:30টার দিকে কে এসে কোরআন শরীফ পড়বে, সেটাই। তো সে অনেক চেষ্টা করলো খুঁজবার জন্য যে কেন কোরআন শরীফ আছে। আব্বা তো ডাকার কথা না, নিচে যে 2টো ফ্ল্যাট আছে, 2টো ফ্ল্যাটের মানুষজনদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে বলেন। তো ওই সময় ফজরের ওয়াক্ত চলে আসে। তো এক মুরব্বী যখন ফজরের নামাজের জন্য ওঠে, বলে কই আমি তো কোনো কোরআন শরীফের আওয়াজ পাই নাই। তো সে খুব কনফিউজ হয়ে যায়, বাসায় মাথা চুলকাতে সে চলে যায়। ঠিক প্রায় 6 মাস পর, ওই দিনের প্রায় 6 মাস পর রাসেল ভাই উনি আবারও তার একই অবস্থায় ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে আবারও ঠিক একই প্রচেষ্টায় যে আমি স্বপ্ন কি দেখেছি, ওই জিনিস তাকে ক্রন্দনরত, সে নিজেকে কান্না করার অবস্থায় পায়, যে চোখ পুরো ভিজে আছে, ফুলে আছে। তো হঠাৎ করে সে কান্নার আওয়াজ পায় এরই মধ্যে। আচ্ছা, তো কান্নার আওয়াজটা সে মোটামুটি কনফার্ম যে নিচের কামরা থেকে আসতে থাকে। সে পুরা বাসার লাইট জ্বালাবে। ওই দিন রাসেল ভাই আমি বলি, এই ঘটনার আগে আমার একটা জিনিস মিস হয়ে গেছে। ওই সময় প্রচন্ড গরম পড়েছিল। তো এলাকায় আপনার রাসেল ভাই প্রচন্ড এলাকায় মসজিদে খুব বৃষ্টির জন্য দোয়া চাচ্ছিলেন। তো ওই দিন জুম্মা ছিল, আজকের মতো শুক্রবার ছিল ওই দিন। তো জুম্মার নামাজ শেষ করে সে বাসায় আসার পর তার খুব খারাপ লাগছিল সেদিন। তো খুব খারাপ লাগবার কারণে সে ব্লাড প্রেশার চেক করে, ব্লাড প্রেশার লো পায়। পরে ওষুধ ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কিছু হচ্ছিল না। মাগরিবের নামাজের পর তার একটু ভালো হতে থাকে, তার শরীর ভালো লাগতে থাকে, কিন্তু যে ব্রিজটা আসে তার শরীরে শীত করতে থাকে, ঠান্ডা একটা হিম ভাব। তো যে বাতাসটা আসে, তো তার ওয়াইফকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাইরে কি বৃষ্টি হবে নাকি? বলে কিসের বৃষ্টি, আমি ঘামতেছি যায় গরমে।
তো ওই দিন রাতের বেলা রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি হয়, রাত 12টা 12:30টার দিকে প্রচন্ড বৃষ্টি নামে এবং ইলেকট্রিসিটি থাকে না, এবং পরের দিন খবর পাওয়া যায় যে আশেপাশে গাছ গাছালি সব এত ঝড় হয়েছে যে পড়ে যায়। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে, যেটা আমি রাসেল ভাই একটু নিয়ে যেতাম, কান্নার সাউন্ড পাচ্ছে, ইলেকট্রিসিটি নাই। তো সেদিন সে টর্চ খুঁজে টর্চ মেরে মেরে নিচের দিকে যায়, কারণ তাকে কান্নার সাউন্ডটা ওই দিকে নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে যখন নিচে নামার পর টর্চ একজনের মুখে মারে, দেখে যে একটা লোক কান্না করছে। আবার পাশে টর্চটা নাড়ানোর পর আরেকজনের দিকে চোখ পড়ে, আরেকজন কান্না করছে, একটা মহিলা, কেউ তসবিহ পড়ছে, কেউ কান্না করছে। সবাই সিঁড়ি কামড়ে দাঁড়ানো, প্রায় 15 থেকে 20 জন, সবাই অচেনা রাসেল ভাই, কাউকে সে চেনে না। সবার মুখে মুখে টর্চ মারছে, কিন্তু কাউকেই সে চেনে না। এই লোকগুলা কোথা থেকে আসলো এত রাতের বেলা, এত রাতে কেন আসবে লোকগুলা? সবাই কান্না করছে। তো সে তার বাড়ি থেকে বের হয়ে ডান দিকে গেলেই রাসেল ভাই তাদের আপনার গ্যারেজ, গাড়ির গ্যারেজ আর কি। তো গ্যারেজের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে একটা শাটার লাগানো, ওই শাটার গুলোও খোলা, কোলাপসিবল গেটও খোলা, এবং ওই প্যাসেজের মধ্যে আরো মানুষকে মনে হচ্ছে তার ঠেলে যেতে হচ্ছে, তার সারা শরীর শীত করছিল। তো ওই গাড়ির গ্যারেজের সামনে যাওয়ার পর দেখে যে গ্যারেজের চারিপাশে আপনার চাদরের মধ্যে রশি দিয়ে বেঁধে তাদের বারান্দার সাথে চাদর ঝুলানো, হয়তো ওইখানে কিছু হচ্ছে। তার মাথার মধ্যে আসছে না আসলে কি হতে পারে। তো দেখে হঠাৎ করে একটা লোক এসে বলে, এই দেখি পানি নিয়ে আসছে, গরম পানি। জিনিসটা খুব তাজ্জব লাগছে, এদেরকে আমি চিনি না, আমার বাসার নিচে, তাও গ্যারেজের শাটার খুলে, কাহিনী কি? পরে সে দেখে যে মানে একটু ফাঁক হয়ে যায়, পর্দাটা একটু ফাঁক হয়ে যাওয়ার পরে সে দেখে যে একটা পা দেখা যায় ডেড বডির মতো, এবং মাথার চারিপাশে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের মাথা দেখা যায় না। তারা দোয়া পড়ছে, হয়তো তারা ওই লাশটাকে গোসল করাবে। তার বুঝতে বাকি না এটা একটা লাশ। ওকে। তার মিনিট 5-এর মধ্যে তার সব ভ্রান্তি দূর হয়ে যায় যখন সে দেখে ওই লাশটা সে নিজেই। আচ্ছা। সে ওই মুহূর্তে স্টাক হয়ে যায় এবং এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন যখন বাবা মাকে ঘটনাগুলো বলে, শেয়ার করে, তাকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। তো বাসায় নেওয়ার পর সে যখন ঘটনাগুলো বলে যে আমি এই জিনিসগুলা দেখেছি, তো মানে স্বভাবতেই রাসেল ভাই আমার মোটামুটি সব ঘটনাতে কেউ কারো কথা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে না। এবং স্ত্রী তো মোটামুটি তার প্রতিদিন প্রত্যক্ষ করেন, সে প্রতিদিন এই যে কান্না করে, এগুলি স্ত্রী টের পায়। তো সে মনে করেন যে না, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর কথা, কিন্তু রাসেল ভাই সেই ঘুম তো আর বেশি দিন টিকে নেই। ওই দিনের ঘটনায় ওই দিন রাতের বেলা রাসেল ভাই ঠিক একই অবস্থায় ঘুম ভাঙে তার, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটি ছিল, ওই দিন আর কোনো ঝড় বৃষ্টি কিছুই না। তো নিচে যাওয়ার আর রিস্ক নেন, এসে বারান্দা দিয়ে তাদের ওই প্যাসেজটা দেখা যায়। সে বারান্দা দিয়ে যে দেখার চেষ্টা করলেন, দেখলেন ঠিকই তো ওই জায়গায় ওই প্যাসেজে লোকগুলো দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে এক দৌড়ে পাশের ফ্ল্যাটে যে তার ভাইকে নেয়, ভাইকে নিয়ে এসে নিচে যায়। তার ভাই বলে, কোথায় ভাই? গেট তো বন্ধ, কলাসেল গেট তো বন্ধ, শাটার তো ক্লোজ। বলে এই মাত্র আমি বারান্দা থেকে লোকজনদেরকে দেখলাম, তাহলে এরা নাই। তাহলে তখন সে নিজে ভাবে, আমি কি দেখছি সব? শুধু একাই দেখছি না, একাই দেখছি আমি সব। তো তার ভাই বলে, ভাই আপনি যে রেস্ট নেন, আপনি কি ওষুধ খাইছেন কিনা? ওষুধ খেয়ে থাকলে না খেয়ে থাকলে না, ওষুধ খান, আপনি একটা ঘুম দেন, আপনি সকালবেলা দেখবেন ফ্রেশ লাগতেছে। তো সে ভাইয়ের কথা শুনে দরজা লাগায়। তো লাগাতেই যখন ঘুরে তার বেডরুমের দিকে যাবে, এমন সময় দেখলে সে ড্রয়িং রুমে 2টা কফিন, ড্রয়িং রুমে 2টা কফিন। আচ্ছা। কফিনের মধ্যে রাসেল ভাই সে কোনো ডেড বডিজ দেখে না, কিছু না, সে 2টা কফিন দেখে। এই দেখে স্যার সে আবার বিশাল বড় চিৎকার, এবং সবাইকে সে জড়ো করে, সবাইকে কাছে নিয়ে বলে, আমি এই জিনিস দেখছি। তো সবাই তাকে ওই দিন রাতটা অনেক সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে তেমন কিছু ঘটনা আর তিনি পান নাই, এমন স্বপ্নও দেখেন নাই সে। ঠিক 1 সপ্তাহ পর, সরি রাসেল ভাই আমি ভুল বলছি, ঠিক 14 দিন পর, 2 সপ্তাহ পর ওনার বাবা মসজিদ থেকে আসেন রাসেল ভাই। আচ্ছা। মসজিদ থেকে আসার পরে তসবিহ পড়ছেন এবং ইজি চেয়ারে বসে পানি চেয়েছেন। তো ওনার বাবা একদম সুস্থ ছিলেন। ইজি চেয়ারে পানি চাওয়া অবস্থায় তাকে যখন পানি দিতে আসা হয়, দেখে যে হাত থেকে তসবিহটা পড়ে গেছে। তো সবাইকে ডেকে আনা হয়। তো সেও নিচে ছিল, বাসার নিচেই ছিল, তাকেও ডেকে আনা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন কর্তব্যরত ডক্টররা তাকে মৃত ঘোষণা করে, তো বাসায় নিয়ে আসা হয় রাসেল ভাই। তিনি মানে সে খালি ভিজুয়ালাইজ করতে থাকে যে আমি এই জিনিসগুলাই কয়েকদিন আগে দেখেছি, আমার বাবা মারা গেলেন আজকে, আমি দেখলাম যে আমার সিঁড়ির কামরায় লোকজন কান্না করছে, কিন্তু রাসেল ভাই এদেরকে সবাই আমি চিনি, এদের সবাইকে আমি চিনি।
আজ আমি সবাইকে যাদেরকে দেখছি সবাইকে চিনি। ঠিক একইভাবে গ্যারেজের মধ্যে আমার বাবাকে গোসল করানো হচ্ছে, আমার গ্যারেজের চারিপাশে কাপড় ঠিক একইভাবে বাঁধা, এবং একজন লোক মানে আমার ছোট ভাই নিজে পানি নিয়ে আসছে, দেখে দেখি পানি নিয়ে যাবে গোসল করানোর জন্য। সেই একই দৃশ্য আমি এর আগেও একবার দেখেছি। তোর বাবার ডেড বডি নিয়ে রাসেল ভাই তারা জানাজা দেয়, কিন্তু কফিনের কথা তো আমি শেষ করলাম না রাসেল ভাই। তাহলে এত কিছু মিলে গেল, কফিনের কথা তো মিল না। দুটা কফিন, রাইট। তো তার বাবা যে মারা গেছে সে এই দৃশ্য হয়তো আগে দেখেছে, কিন্তু কফিন দুটা কেন? কষ্টকর বিষয় হচ্ছে যে লাশ যখন জানাজা শেষে ট্রাকে তোলা হয় তখনই বাসার থেকে নিউজ আসে যে তার মা মারা গেছে। একই দিনে তার বাবা মা দুইজনই মারা। এই জন্য সে দুটো কফিন দেখেছিলেন। এবং আসলে বাসায় আসার পরে ঠিক একইভাবে লাশটাকে ট্রাক থেকে নামিয়ে বাসায় আনা হয়, যা দৃশ্য নিয়ে আগে দেখেছে, আবার গোসল করা হয় এবং নিচে দুটা কফিন, তার মানে সবকিছুই সে নিজে দেখে। খুব দুঃখজনক। হয়তো রাসেল ভাই এটা সেই জানে যার একই দিনে বাবা মা দুইজনে, এবং যেটা সে আগে থেকে তার একটা মানে ধারণা পাচ্ছিল, এবং এটা তাকে একটা সংকেত দিচ্ছিল। মানে আমাদের কাছেও এরকম ঘটনা ঘটলে আমরা আসলে মিলাতে পারতাম না যে কেন দেখছি কি হচ্ছে। বাবা মারা যাওয়ার ঘটনা রাসেল ভাই 10-15 বছর একজনকে বললে হয়তো চোখের পানি আসবে না। একই দিনে বাবা মা মারা গেছেন, একই দিনে বাবা মা চলে যান, তার এখনো না। তার চেয়ে সবচেয়ে বড় কথা যে একই দিন তো কষ্ট পেয়েছেন এবং সেই ব্যাপারটা তিনি বেশ আগে থেকে বুঝতে পারছিলেন এবং সেটা তিনি মিলাতে পারেন যে আসলে কিভাবে মিলবে, বাট সেটা মিলে গেছে খুব দুঃখজনক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে তার ঘটনায়, এবং সেই ঘটনাটিও 2013 সালে ঘটেছিল, রাইট? আচ্ছা, আপনার তাহলে একটু বলেন যে কোথায় ঘটেছিল, কিভাবে হয়েছিল ঘটনাটা, আমরা পুরো শুনি। ঘটনা অনেক লম্বা একটা কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, দিস ইজ নাহিয়ান ইসরাফিল ফ্রম খোকসা, কুষ্টিয়া। আমি ডিরেক্টলি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা ঘটেছিল 2013 সালে আমার সাথে। তো বলে রাখা ভালো, আমার বড় ভাই তার বিজনেসের কাজে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থাকতো। ইভেন আমার আব্বুর সাথে আমার বড় ভাইয়ের 2 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না। সো আমি আমার আব্বুর সাথে আলাপ করে বললাম যে আমি ভাইয়ের খোঁজে একটু যাই, এবং তার কোনো নাম্বার কিছু জানতেন না? কিছু ছিল না। আমি জাস্ট আমার ভাই যার সাথে বিজনেস করতো ঢাকা, আমার একটা বড় ভাই ছিল, আমি জাস্ট ওনার বাড়ির ঠিকানাটা নিয়ে আমি উদ্দেশ্য হই চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সো যে কথা সেই কাজ। আমি গাবতলী থেকে শ্যামলী বাসে উঠে আমি কানসাট নামক একটা জায়গাতে নামি। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জবাসী চিনতে পারবেন। আমি ওখানে নামার পর যেটা শুনতে পারি, আমি যেখানে যাব এখনো 120 কিলো পথ আমাকে যেতে হবে। সো তখন বাজে রাত 10টা। আমি তখন একটা হোস্টেলে থাকি, আমি একটা আবাসিক একটা হোটেলে থাকি। সো সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে একটা হোটেল থেকে রওনা দিই। বলে রাখা ভালো, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, চারপাশে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। তো যাই হোক, ওদিকে আমি যে 120 কিলো পথ যাব, কোনো বাস ছিল না রাসেল ভাইয়া, অটো, ভ্যান এবং টাটা গাড়ির একটা ছিল। তো যাই হোক, আমি অটোতে 30-40 কিলো গেলাম। যাওয়ার পর আমার দুপুর হয়ে গেল যাইতে যাইতে। আমি লাঞ্চ করলাম। তারপর বিকেলে আমি ভ্যানে চড়ে 5-6 কিলো গেলাম। তারপরে টাটা একটা গাড়িতে উঠলাম। ওঠার পর আমি যখন বিকেল হয়ে গেল, বিকেল শেষ হয়ে গেল, সন্ধ্যা হবে এরকম অবস্থা, সন্ধ্যা লাগার অবস্থা, এরকম সূর্য লাভ হয়ে গেছে। তো আমি খেয়াল করলাম আমি যেই পথ দিয়ে যাচ্ছি আশেপাশের এলাকাগুলো উঁচু নিচু, বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করি, এটা ভারতের বর্ডারের পাশের একটা এলাকা। রাসেল ভাইয়া, একেবারে আননোন একটা প্লেস। আমি খুবই ভয় পাচ্ছিলাম। ইভেন যে উঁচু নিচু জায়গা, টিলার মতো, খুবই ভয় লাগতেছিল। যাই হোক, আমি ওইটা থেকে নামলাম। তখন মাগরিবের আজান হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে গেছে। তো নামার পরে এমন একটা জায়গা নামলাম, ওখানে 2-1 জন মানুষ রাসেল ভাইয়া, ইভেন কোনো ভ্যান নেই, অপরিচিত একটা জায়গা, বুঝতে পারতেছেন। খুবই ভয় লাগতেছিল। তো যাই হোক, ফরচুনেটলি আমি একটা ভ্যান পাই।
উনি সদাই করে বাড়ি ফিরতেছিল। তো অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে বললাম যে ভাইয়া আমাকে একটু নিয়ে যান। তো উনি অনেক রিকোয়েস্ট করার পর রাজি হইল। তো যাই হোক আমি ওনার ভ্যানে উঠলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই বাড়িটা এখান থেকে কত দূরে। উনি বলল 4-5 কিলো হবে। তো আমি তো অত দূরে যেতে পারবো না, আমি 3 কিলো মতো যেতে পারবো। তো যাই হোক উনি আমাকে নামাই দিলেন। আমি অনেক রিকোয়েস্ট করার পরেও নিয়ে গেল না। তখন রাত 8টা। আমি হাঁটা শুরু করলাম। অপরিচিত একটা জায়গা, সাদা আকাশ। আমি ওই আবছা আলোতে চারপাশে যে পরিবেশটা দেখতে পারলাম খুবই ভয়ঙ্কর। তো যাই হোক আমি হাঁটতে লাগলাম। তো উঁচু নিচু জায়গা আমি আগেই বলছি, বড় বড়, সেগুলো আমরা শুনেছি, আমরা তারপরে যাই। হ্যাঁ। তো হাঁটতে হাঁটতে আমি দেখি একটা বাঁশ ঝাড়, তার মাঝখানে 2টা মাটির ঘর। রাজশাহী অঞ্চলে ম্যাক্সিমাম মাটির ঘর থাকে, দোতলা 2টা মাটির ঘর। মানে রাজশাহী অঞ্চলে না, মানে আপনি বরেন্দ্র অঞ্চলের কথা হ্যাঁ, বলছেন। যাই হোক, হ্যাঁ। তো যাই হোক আমি দেখলাম একটা জানালা দিয়ে একটু আবছা আলো আসছে। রাসেল ভাই বলে রাখা বলে আমি দুপুরে খেয়েছি, খুবই টায়ার্ড ছিলাম এবং আমি হাঁটতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম এই বাড়িতে গিয়ে আমি একটু রেস্ট নিই বা একটু থাকার ব্যবস্থা করি। তো যাই হোক আমি এই রাস্তা দিয়ে, ওই বাড়ির রাস্তা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলাম। তো যে 2-3 বার ডাক দিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি রাসেল ভাইয়া। তো হঠাৎ করে আমি যখন ব্যাক করব তখন বৃদ্ধ একটা লোক, তার পরনে একটা লুঙ্গি ছিল, একটা ফতোয়া ছিল এবং ডান কাঁধে একটা গামছা ছিল। তো আমি ওনাকে কিছু বলার আগেই উনি আমাকে হাত ইশারা করে বলল এই ঘরে ঢোকো। তো যাই হোক আমি কোনো কথা না বলে ঘরে ঢুকলাম। তো ঢুকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আমি অমুকের বাড়িতে যাব। তো উনি বলল এখন রাত হয়ে গেছে, কাল সকালে যেও। উনি এই কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো। তো যাই হোক আমি রুমে 2 মিনিট স্টে করলাম। তারপর উনি রুমের মধ্যে ঢুকলো, তারপরে বলল ওই রুমে যে ঘুমাও। তো যাই হোক রাসেল ভাইয়া আমি রুমে চলে গেলাম। যাবার পর রুমের যে অবস্থা ছিল রাসেল ভাইয়া, আমার মনে হচ্ছিল রুমটা মিনিমাম 100 বছরের পুরনো। মাটির যে ঘর, মাটি পচা গন্ধ প্লাস মাকড়সার যে বাসা, ওগুলা খুবই ভয় লাগতেছিল রাসেল ভাইয়া। ঘুটঘুটে অন্ধকার। তো আমি দেখলাম যে মাটির দেয়ালের একটা কর্নারে ছোট্ট একটা জলচকি মতো, ওখানে একটা বালিশ আর একটা কাঁথা বিছানো। যাই হোক আমি খুবই টায়ার্ড থাকার দরুন আমি ওখানে যে কাত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি এটা আমার খেয়াল নেই। তো যাই হোক সকালবেলা আমার ঘুম ভাঙে খুব সকালে, যখন হালকা আলো উঠছে। তো যাই হোক আমি ঘুম থেকে উঠে বাইরে এসে চাচাকে ডাক দিলাম। সরি আমি ভুলে গেছি, আমি আসার সময় আমার ব্যাগটা সাথে করে নিয়ে আসছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আগেই ব্যাগটা খুঁজি, দেখি আমার ব্যাগটা নেই রাসেল ভাইয়া। তো যাই হোক আমি চাচাকে ডাক দিলাম, কোনো রেসপন্স পেলাম না। তারপর ওই ঘরের আরেকটা যে ঘর ছিল, ওই ঘরের দরজাটা নক করতে যাব, দরজাটা খুলে গেল আমার হাতের ইয়েতে। তো যাই হোক ভিতরে যে আমি দেখলাম আমার ব্যাগটা, ওই ঘরে একটা জলচকি আছে, জলচকির একটা নিচে ব্যাগটা পড়ে আছে। যাই হোক আমি ব্যাগটা নিয়ে পিছনে করলাম। চাচাকে বাইরে এসে আরো 2 বার ডাক দিলাম, কোনো রেসপন্স পাইনি। তারপর রাসেল ভাইয়া যেটা দেখে আমি আরো অবাক হলাম, আমি রাত্রে যে পথ দিয়ে বাড়ির মধ্যে ঢুকছি পথটা আমার কাছে একেবারে অচেনা। পথে বাঁশের পাতা, অনেক আবর্জনা প্লাস মাকড়সার বাসা। আমার মনে হচ্ছে আমি এই পথ দিয়ে রাত্রে আসিনি এবং অনেকদিন ধরে এই পথটা কেউ ব্যবহারও করে না। ওই বাড়ির উঠানে অনেক পাতা, একেবারেই আবর্জনা। মনে হচ্ছে 50-60 বছরের বাড়িতে কেউ থাকেনি, জন্তু আসেনি। তো যাই হোক আমি পরিত্যক্ত বাড়ি ছিল বলতে পারেন, পরিত্যক্ত বাড়ি। যাই হোক আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি হেঁটে হেঁটে রাস্তায় আসলাম। রাস্তায় এসে আরো যেটা অবাক হলাম যে আমি যে রাত্রে ঢোকার সময় যে জানালাটা দেখলাম, ওই বাড়ির দিকে তাকিয়ে দেখি কোনো জানালাই নেই। তাহলে আমি রাত্রে কি দেখলাম? এবং আপনি বলছিলেন যে বাসাটা পুরোপুরি বাঁশ ঝাড়ের মতো একটা বাসা, এবং মাটির এবং দোচালা, এবং অত বড় একটা একটাই ঘর, ওখানে জানালা থাকার কোনো কথাও না। আমি অনেকদিন ধরে যাওয়া আশা করি, বাট জানালা থাকার কথা না। তা আমি রাত্রে কি দেখলাম রাসেল ভাইয়া? যাই হোক আমি তারপর চলে গেলাম ওই বাড়ির উদ্দেশ্যে, যে একটা চা স্টলে বসে হাত মুখ ধুয়ে চা খেলাম। তো তারপরে ওখান থেকে মুরব্বীদের হেল্প নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাওয়ার পর
আমি যে বাড়িতে গেলাম বাড়ির কর্তা বাড়িতে ছিলেন না। তো সন্ধ্যার পরে উনি বাড়িতে আসলেন, ওনাকে সালাম দিলাম, কথাবার্তা বললাম। তো রাত্রে খাবার সময় ওনাকে আমি বললাম, ভাইয়া আপনাদের বাড়িতে কিছু আছে? আমার ওই বাড়িতে ঢোকার পর গা ছমছম করতেছিল রাসেল ভাইয়া। ওই বাড়িটাও একটা অন্যরকম একটা বাড়ি আপনি মনে আসলে হচ্ছিল। বাইরে আমাকে যেভাবে বলেছিলেন অনেক কিছু মিস করছেন আপনি। ওই লোকটা বেশ পরহেজগার আপনি আমাকে ওই বলেছিলেন। লোকটা অনেক পরহেজগার, ইভেন অনেক সৎ, উনি নামাজ কালাম পড়েন, খুবই পরহেজগার একটা লোক। আমি যেটা ওই বাড়িতে ঢুকে বুঝতে পারছি রাসেল ভাইয়া। তো যাই হোক, আমি রাত্রে খেতে বসছি, ওনার সাথে কথাবার্তা বললাম, খাওয়া শেষ হলো। তারপর উনি আমাকে এক্সট্রা একটা রুমে, যে রুমে আমি থাকবো ওই রুমে আমাকে নিয়ে আসলেন। তারপর উনি আমাকে বলল, কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? তারপর আমি আমার রাতের ঘটনাটা বললাম। তো তারপর উনি অনেক কিউরিওসিটি নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন লোকটা দেখতে কেমন ছিল। আমি তখন বললাম যে ওনার একটা চেক একটা লুঙ্গি পরা ছিল, একটা বাংলা ফতোয়া, দুই সাইডে পকেট, যে ফতোয়াগুলো আগেকার মুরব্বীরা ইউজ করত, এবং ডান কাঁধে একটা গামছা। আচ্ছা। তখন উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর আমি প্রশ্ন করলাম, কি হয় উনি আপনার? আপনি আমার দিকে এভাবে কেন তাকাচ্ছেন? বলল, উনি আমার বাবা। উনি ওনার বাবা? হ্যাঁ। তারপরে যেটা জানতে পারলাম, ওনার বাবা ওনার মতো অনেক পরহেজগার একটা লোক ছিলেন। উনিও জিনের মাধ্যমে অনেক মানুষকে ট্রিটমেন্ট করছেন, ওনাদের অনেক মানুষ উপকৃত হয়েছেন। তো আমি ওনার কাছে যেটা প্রশ্ন করলাম যে তাহলে আমি কেন দেখতে পারলাম? বলল, আপনি ওনার বাড়িতে আসবেন, আপনি বিপদে পড়ছেন রাস্তায়, এই জন্যই উনি আপনাকে, মানে আপনার সেফটির জন্য যেভাবেই হোক ওই বাসায় নিয়ে আপনাকে একটা সেফটি দিছে। এবং আপনি বাইরে খুব সুন্দর করে বলছিলেন যখন আপনি বাসায় যান, তাকে ডাকছিলেন। এখন ঠিক ওইরকম লাগছে না কথাটাগুলো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ওই বাসায় যখন ডাকছিলেন তখন কেউ শুনছিল না, বরং কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক বেরিয়ে এসে যেন সবকিছু, মানে আপনাকে যেন অনেক দিনের চেনে। হ্যাঁ, এইভাবে আপনাকে, মানে আমি যখন ডাকলাম 2-3টা ডাক দেওয়ার পর কোনো রেসপন্স পেলাম না। যখন আমি ব্যাক করব তখন একটা ভদ্রলোক রুম থেকে বেরোলো। সেই পরিত্যক্ত বাসার কথা বলছেন? পরিত্যক্ত বাসা থেকে বেরোয় উনি আমাকে রুমে ঢুকতে বলল। আমার কাছে মনে হলো আমি ওখানে যাব, উনি এটা জানে। আমি ওনাকে আগেই বলেছি, কিন্তু রাসেল ভাই আমি তো ওনাকে বলিনি। এবং উনি বলেন যে ভেতরে আসেন। প্রথম কথা আপনার সাথে হচ্ছে ভেতরে আসেন। হ্যাঁ, তারপর আমরা যাই। আপনার ওনার বাবা এখন বলেন তারপরে কি হলো? তো আমি তারপরে বিষয়টা শুনে খুবই অবাক হই। তখন আমার অনেক ভয় লাগতে লাগলো। তো রাসেল ভাই বলে রাখা ভালো, 3টি শুক্রবার ছিল, আর যেই রাত্রে আমার সাথে এই ঘটনা ঘটে এটা শুক্রবারের রাত ছিল। তো যাই হোক, আমি ওই ঘটনাটা বলবো রাত্রে? হ্যাঁ বলেন, তারপরে বলুন। হ্যাঁ, তারপরে আমি রুমে শুয়ে পড়লাম। তো উনি আমার কাছ থেকে চলে গেল। রাসেল ভাই আমার ঘটনা। পরে ঘটনাটা বললেন না, যে মানে ওখানে কি ঘটনা ঘটেছিল সেটা তো বললেন না। সরি। তো আমি ঘুমিয়ে পড়লাম। আনফরচুনেটলি আমি চিত হয়ে শুয়ে পড়ি। তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপরে অনেক রাত্রে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে যেটা আমি দেখি, আমি যেখানে শুয়ে আছি ঠিক আমার মাঝ বরাবর একটা অবয়ব। বলে রাখা ভালো, অবয়বটা একটা মেয়ের। ইভেন ওনার মাথা থেকে আমি যতদূর দেখতে পাই, রাসেল ভাই একটা মানুষের নাক থাকলে একটা দেখা যাবে যে নাক, ঠোঁট, চোখ কিচ্ছু নেই। জাস্ট আমি খেয়াল করলাম, 5-6 সেকেন্ডের জন্য আমি খেয়াল করলাম তার চোখে একটা চোখ ছিল। আমি জাস্ট ঠান্ডার হয়ে গেলাম, প্লাস চোখ বন্ধ করে আমি যে নিঃশ্বাস নিব ওই সাহসটুকু আমার নাই রাসেল ভাই। চোখে একটা চোখ ছিল না, কপালে একটা চোখ, সেটা বলেন। জি, কপালে একটা চোখ ছিল। আমি যে ডান সাইড হয়ে ফিরবো সে সাহসটুকু। তখন আপনি বলছিলেন, আপনি আসলে এখন জিনিসটা যেভাবে বলছেন, আপনি তখন বাইরে আমাকে বলছিলেন যে আপনার পুরো মুখটা সমান, মানে ওপর নিচ কোনো কিছু নাই, মানে নাক, ঠোঁট কিছু বোঝা যাচ্ছে না, একটা প্লেন, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, প্লেন একটা বিষয় যেটা, কিন্তু বোঝা যাচ্ছে একটা ফিমেল, পাতের মতো আর কি, একটা শেপ। ঘটনাটা
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আপনার ঘটনায়, কোথায় ঘটনাটা ঘটেছিল আপনার, তার আগে শুনি আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম বর্ষণ, আমি আসছি উত্তরা থেকে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি। ওকে, চলে যাই আপনার ঘটনায়, ঘটনাটা ঘটেছিল কোথায়? ঘটনা ঘটেছিল নোয়াখালীতে। আচ্ছা। দ্যাট ওয়াজ ইন 2012। আচ্ছা। সো আমরা 3টা ফ্রেন্ড মিলে নোয়াখালীতে যাই, একটা ফ্রেন্ডের নানুর বাসা, ফ্রেন্ডটার নাম হচ্ছে সীমান্ত, আমি আর সাদ, আমরা 3টা ফ্রেন্ড। সো সীমান্ত নানুর বাসায় যাই। সো এটা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ এরিয়াটা। জি জি। সো এখন এটা শহর না, এটা হচ্ছে একটা ছোট একটা গ্রাম মতো একটা এরিয়া। জি। তো হাইওয়ে আছে, হাইওয়ে থেকে জাস্ট ডান দিকে তাদের অনেক বড় একটা কলোনি আছে। কলোনিতে অ্যারাউন্ড 8 থেকে 9টা একতলা বা দোতলার বাসা আছে, আর কলোনিটা পুরাটা ব্যারিকেড দেওয়া ওয়াল দিয়ে। আর কলোনির উল্টা পাশে পুরা জঙ্গল। আমরা গেছিলাম সকালবেলা। আমরা যখন বেসিক্যালি সীমান্তর যে নানুর বাসাটা, সেই বাসাটা হচ্ছে এককারে শেষের বাসাটা, কলোনির এককারে শেষের বাসা। জি। সো আমরা যখন বাসাটা গেছিলাম, প্রথম ছাদেটাতে উঠলাম, উঠে পুরো এরিয়াটা দেখলাম যে জাস্ট কলোনির এই 8-9টা বাসা, আর পিছনে পুরা জঙ্গল, গভীর জঙ্গল। আচ্ছা। আর অনেক ড্রাই লিভস নিচে পড়া আছে, শুকনো পাতা পড়ে আছে মাটিতে। সো কোনো রকম জীবজন্তু, বিড়াল হোক বা কোনো কিছু হোক, হাঁটলেই শব্দ শোনা যায়, ইভেন ছাদ থেকে শব্দ শোনা যায়, রাত্রেবেলা তো আরো বেশি শোনা গেছে। সো কাহিনীটা ঘটে অ্যারাউন্ড at 9 to 9:30। আমি রুমের ডিসক্রিপশন দিচ্ছি, আমরা যে রুমে ছিলাম। রুমের লেফট সাইডে জাস্ট একটা দরজা, রুম থেকে বের হওয়ার একটাই দরজা, দ্যাট ইজ অন দ্য লেফট সাইড। আমি যেখান থেকে বিছানায় যদি কোনো জায়গায় বসে থাকি, তখন থেকে ডিসক্রিপশন দিচ্ছি। রুমের লেফট সাইড হচ্ছে দরজা, এই দরজা একটাই দরজা রুম থেকে বের হওয়ার। এছাড়া বাকি 2 সাইডে শুধু ওয়াল, আর হাতের ডান দিকে অনেক বড় একটা জানালা, আর জানালার পাশে ছোট একটা বারান্দা, জাস্ট একটা বারান্দা টাইপ, এখানে আউটার সাইডটা দেখা যায়। সো অ্যাজ আই সেড, লেফট সাইডে হচ্ছে দরজাটা। সো দরজা থেকে বের হলে একটা ছোট একটা করিডোর, আর এর পাশেই হচ্ছে কিচেন। সো আমি আর সীমান্ত কিচেনে খাবার অর্ডার দিচ্ছি, যে আমরা কি খাবো, অ্যারাউন্ড 9-9:30 বাজে তখন। আর সাদ যে ফ্রেন্ডটা, সে রুমে ছিল, রুমে কথা বলছিল। সো সেই বাসায় থাকি হচ্ছে সীমান্তর নানা আর তাদের একজন কুক, বেসিক্যালি সে কেয়ারটেকারও, তার নাম হচ্ছে সিদ্দিক মামা। এই 2জন, আর আমরা 3জন আসছি, এখন আমরা বাসায় 5 জন। তো আমি, সিদ্দিক মামা আর সীমান্ত খাবার নিয়ে কথা বলছি, সাদ রুমে কথা বলতেছে, ও রুমে ফোনে কথা বলছে। সো ওর হাতের ডান দিকে জানালাটা ছিল, সে হঠাৎ খেয়াল করছে জানালাতে একটা হাত, বড় একটা হাত জানালাতে এভাবে ধরে আছে। তো সে ওইটা দেখে মনে করছে আমি বা সীমান্ত ফাইজলামি করছি, সে গালাগালি শুরু করছে, উল্টাপাল্টা গালাগালি শুরু করছে, যে ওটা কে। সো আমি আর সীমান্ত সাদের গালাগালি শুনে আমরা লেফট সাইড দিয়ে ঢুকছি। সো জিনিসটা হচ্ছে, ও এটা দেখছে রাইট সাইডে, ও মনে করছে আমরা ঢুকছি লেফট সাইড দিয়ে। সো এটা দেখে সাদ ভয় পেয়ে গেছে। ওটা সাদ বলছে, দোস্ত দেখ ওখানে কে। আমরা তাকাইলাম, আমি জাস্ট, আমার মনে আছে জাস্ট আমি হাতের রিট্রাকশন দেখছি একটা, যে কোনো কিছু চলে যাচ্ছে, এটা হাতও নাকি কি আমি জানি না, একটা রিট্রাকশন দেখছি। তো আমি দৌড় মারছি ওখানে, আর সীমান্ত ওই বারান্দা থেকে দৌড় মারছে। সো জানলাটা আমরা খুলতে চেষ্টা করছি, বাট জানলাটা খুলতেছে না। আমি, সাদ আর সিদ্দিক মামা আমাদের পুরো ফোর্সে জানলাটা খুলছি, বা জানলাটা খুলতেছে না। সো জানলাটা তো খুলতেছে না, এটা কোনো কিছুর সাথে লাগানো আছে বা এরকম, নাথিং লাইক দ্যাট, ইট ইজ নট ওপেনিং, একটা সাম ফোর্স, ইটস নট ওপেনিং। সীমান্ত পিছন দিয়ে বারান্দা দিয়ে দেখতেছে যে এই সাইডে কিছুই নেই, অ্যাবসলিউটলি নাথিং, প্লাস জায়গাটা অনেক অন্ধকার, কিছুই নেই। আর উল্টা পাশে হচ্ছে ব্যারিকেড, যে ব্যারিকেড দিয়ে জঙ্গলে যাওয়া হয়। সো অনেক প্রেশার দিচ্ছি, খুলতেছে না। লাস্টে অল্প একটু খুলছে। আসলে ভাই আমি দেখছি লোম, কালোতে লোম। আর সাদ আরেকটু এ সাইডে ছিল তো, সো সাদ ছায়া দেখছে একটা, ও নিজে বলছে, দোস্ত দেখ ছায়া। আমি বলছি আমি তো দেখছি না, খালি লোম দেখতেছি। বলছে না দোস্ত, এখানে ছায়া আছে। আমরা খুলতেছি, বাট খুলতেছে না। সাদের হাত কাঁপতেছে, আমাদের মানে জাস্ট ওর হাত আনকন্টিনিউয়াসলি ভাবে কাঁপতেছে। খুলতেছে না। লাস্টে অনেক প্রেশার দিচ্ছি, দাম করে যা খুলছে জিনিসটা। পরে আমরা সবাই মিলে ভেবেছি যে ওখানে কি আছে। আসলে ওখানে কিছু নাই। দিস ইজ দ্য লাস্ট বিল্ডিং, দিস ইজ দ্য লাস্ট হাউস অফ দ্য কলোনি। ওইটার পিছনে জাস্ট জঙ্গল। তো আমরা বেসিক্যালি ওখানে যদি কেউ থাকতো, কেউ ফাইজলামি করছে বা এরকম কিছু করতেছে, ধরলাম করছে, সে কোথায় গেল। সীমান্ত বারান্দা দিয়ে এদিক দিয়ে ভিউ দেখছে, এখানে কেউ নাই, বাট আমরা এখানে ঢাকা দিতে পারছি না, বিকজ কোনো একটা ফোর্স আছে। পরে আমরা চেক করলাম, কোনো কিছুর সাথে লাগানোর কথা না, জানালাটা আবার লাগাইলাম, আবার করলাম, দেখি এভরিথিং ইজ ফাইন। প্লাস লোমটা কাটছিল, প্লাস ধরলাম যে এখানে কোনো একজন এমনি কোনো একটা মানুষ এমনি ফাইজলামি করে উল্টা সাইডে দৌড় মারছে। সে যদি দৌড় মারতে দিত, তার ওয়ালটা টপকাই দিত, ব্যারিকেডটা টপকাই দিত, টপকাই সে যদি দৌড়ও মারতো, অ্যাজ আই সেড আর্লিয়ার, এখানে অনেক ড্রাই লিস্ট ছিল, সে যদি দৌড় মারতো, একটা বিড়ালের আওয়াজ শোনা যায়, এত বড় একটা মানুষের আওয়াজ শোনা যেত না। সেটাই। সো এই স্টোরিটা পরে, মানে সিদ্দিক মামা তো সাথেই ছিল। সো আমি ডেফিনেটলি ভয় পেয়েছি, বাট সাদ অনেক ভয় পেয়ে গেছি, বিকজ ও তো তখন রুমে একা ছিল। তো সিদ্দিক মামা আমাদেরকে বললো যে, দেখেন ভাইয়া, আপনারা তো শহর থেকে আসছেন, এগুলো ইনসিডেন্ট হয়তো বা আপনাদের কাছে অনেক
মেবি মনে হয় যে না এগুলো অ্যাকচুয়ালি ঘটে না, বাট কিছুগুলো জিনিস আছে যেটা আসলে বিজ্ঞান এটা ঠিক মতো একটা এক্সপ্লেনেশন দিতে পারবে না। সো এগুলা যা হচ্ছে এটা আপনার নানারে বললেন না, আর পরে জিনিসটা সে এমন একটা ভাবে বললো যেটা চাপা রাখেন আর এরকম হয়, এটা নিয়ে বেশি একটা ভয় পান না। তারপরে তো আপনাদের সাথে ওরকম কিছু হয়নি, এখানে আরো এরকম অনেক জিনিস হয়, পরে সে আমাদের অনেকগুলো স্টোরি বলে এটার ব্যাপারে। আচ্ছা, তো মানে ইট ওয়াজ দ্য স্টোরি, রাইট? আচ্ছা, তো এর পরে এই যে আপনারা এক্সপিরিয়েন্স করেন, হাতটা তো আপনি নিজেও দেখেছেন, এবং হাতটা আপনার কাছে যদিও আপনি বলছিলেন যে হালকা হালকা লাইটটা পাচ্ছিল কোত্থেকে, আরেকবার যদি সবাই একটু মনে করে দেন তাহলে আমরা বলতে পারি যে আমি বাইরে অনেক অন্ধকার বাট ভিতরে লাইট চালানো, তো ছায়াটা পড়ছে হচ্ছে ভিতরে লাইটের জন্য। যখন আমরা জানলাটা খুলতেছিলাম তো আমার হাতের ছায়া পড়ছে, সাদের হাতের ছায়া পড়ছে, আঙ্গুলের ছায়া পড়ছে, নট হাত, বেসিক্যালি আঙ্গুলের ছায়াটা পড়ছে ওখানে। মানে বাট সাদ বলতেছিল যে সে আরেকজনের ছায়া দেখছে অন দ্য রিয়ার এন্ড, যেখানে মানে আমরা ওখানে নাই, একটা রিয়ার এন্ড। ওই ছায়াটা আমি দেখি নাই, আমি জাস্ট লোম দেখছি, আমি নিজে লোম দেখছি, কালো লোম। আচ্ছা, আমরা চলে যাই আপনার ঘটনায় এখন। রাসেল ভাই, ঘটনাটা শুরু যদি করি এভাবে, তার আগে একটু কথা বলে নিতে চাই যে মানুষের জীবনে তো ভৌতিক অনেক ঘটনা ঘটে বা অনেকে কিছু দেখে বা ফিল করে, কিন্তু আমার সাথে যেটা ঘটছে আমি আসলে ডেফিনেশনটা পাচ্ছি না যে এটা কি ভৌতিক নাকি অন্য কিছু, বাট মানে বিষয়টা স্বাভাবিক না। আপনি যদি স্বাভাবিকভাবে এটা ফেস করতেন তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা ফিলিংসটা কেমন ছিল। তো যাই হোক ভাইয়া, আমি আমার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে ভাইয়া 2014 সালে। 2014 সালে ঘটনাটা ঘটে, তো আমি পক্সে আক্রান্ত হই। তো পক্সটা আমার খুব মারাত্মক ভাবে ওঠে। তো পক্সটা আমার গলার মানে কণ্ঠনালীর ভিতরেও আমার পক্স উঠে, যার ফলে আমি খাবার খেতে পারছিলাম না। তো স্বাভাবিক ভাইয়া অনেক অসুস্থ ছিলাম। রাত্রে আমি ঘুমায় পড়ি। রাত 2টা কি 3টা এমন একটা টাইমে আমার হঠাৎ মানে ঘুম ভেঙে যায়, আমি চোখ খুলি। তো চোখ খুলে যেটা হয় রাসেল ভাইয়া, আমার বাসাটা ছাদ, মানে সামনে ছাদ আর পিছন সাইডটা টিন শেড, মানে গ্রামে যে বিল্ডিং গুলো হয়। আমি সামনের বারান্দায় ঘুমাইতাম, কিন্তু আমার রাসেল ভাইয়া মানে ছাদটা আমার চোখে বাজতেছে না, আমি ছাদ দেখতেছি না, আমি জাস্ট আকাশ দেখতেছি। কিন্তু আকাশটা আমার বাসার উপরে যেরকম আকাশটা আমার ভিউটা, মানে আপনার চোখ খুলে আপনি হঠাৎ করে দেখছেন। তো ওখানে 2টা আম গাছ ছিল, সামনে একটা তাল গাছ ছিল, এগুলো আমার চোখে আসার কথা, বাট আমি একদম প্লেন একদম ফ্রেশ একটা আকাশ দেখতেছি, যেটা আসলে যদি সত্যিও আকাশ দেখতাম তো সম্ভব না, এরকম আকাশ আমার বাসার উপরে নাই। তো যাই হোক, আমি একটু বিছানা থেকে উঠলাম। উঠা আমি জোরে জোরে চিৎকার করা শুরু করলাম, আমাকে উপরে যেতে হবে, আমাকে এনিহাও উপরে যেতে হবে, মানে যে আমি যাবই। তো আমার আম্মু মাঝের রুম থেকে আমার চিৎকার শুনে চলে আসে। তো চলে আসার পর আম্মু আসলে এইসব ঘটনার সাথে অনেক পরিচিত, কারণ আমি অনেক এরকম ঘটনা আমার লাইফে ঘটছে। তো আম্মু জানে যে এটা কিভাবে কি হবে। তো আম্মু বলতেছে, এই চুপচাপ বস, মাথায় পানি নিতে হবে। তো রাসেল ভাই, মানে বিষয়টা হচ্ছে এমন যে আমার সব আমি বুঝতেছি আমি কি করতেছি, বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে, যে যা হচ্ছে আমি বুঝছি যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট আমার কোনো কন্ট্রোল নাই। তো রাসেল ভাই, অনেস্টলি আমি এতটা অসুস্থ ছিলাম যে আমার শরীর কাঁপতেছিল। আমার তখন একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটা মেবি খুলে যাবে এমন একটা অবস্থা, বাট আমি সেটাকে ঠিকভাবে রাখছি, মানে আমি খুলতে দিইনি, যে আমি এতটা সেন্সলেস হইনি। তো আম্মু আসলে একটু পর দেখতেছে যে না আমি স্বাভাবিক না, আমি বারবার বলতেছি আমি উপরে যাব। তো আম্মু, আমার কাজিন নয়ন এবং আমার ছোট কাকা আর সেজো কাকা, এই 3জনকে ডাক দেয় যে তোমরা কে কোথায় আসো, তোমরা একটু আমার বাসায় আসো তাড়াতাড়ি, ফয়সাল জানো কেমন করতেছে। আচ্ছা। তো স্বাভাবিক ভাইয়া, আমরা ফ্যামিলিগতভাবে আমাদের সবাই হাইট বা ফিটনেস অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো আমার কাজিন, আমার ছোট কাকা, আমার সেজো কাকা, 3জন যথেষ্ট ফিট একজন পার্সন, মানে সবাই। তো তারা আসলো, তারা আইসা আমাকে, মা বলতেছে যে ওকে ধরো, ওর মাথায় পানি দিলে ও ঠিক হয়ে যাবে। তো আম্মা বলার সাথে সাথে তারা আমাকে চাইপা ধরছে। ধরার পর রাসেল ভাইয়া যেটা হলো, আমি 3 দিন কিছু খেতে পারি না, জাস্ট মানে লিকুইড জুস টুস এগুলো খাইতাম। আমি 3জনকে ছিটকা মারি, যার ফলে আমার কাজিন যে নয়ন, ও সোফার উপরে পড়ে যায়। কিন্তু আমার কাকারা 2জন পড়ে না, বা কাকারা 2জন ছিল না, একজন ছিল, এরকম পড়তে পারে, বাট 2জন মেবি ছিল। তো তারা একটু সাইডে দাঁড়ায়, বাট এটা কোনো মতে পসিবল না। আমি এখন যদি সুস্থ শরীরেও 3জনের সাথে যাই, এটা সম্ভব না। তো ওখানে আমি কিভাবে করলাম। তো যাই হোক, তারপরে কি হলো, আমি বুঝতেছি যে আমার সাথে যা হচ্ছে এটা ঠিক না, আমার সাথে যা হচ্ছে এটা কিছু একটা খারাপ হচ্ছে, বাট আমি বুঝতেছি না, যে আমি কোনো শরীরও দেখতেছি না, বাট আমার মনে হচ্ছে কি যেন আমাকে ডাকতেছে যে তুই এদিকে আয়। তো পরে যেটা হবে, আমার বাসায় কোরআন শরীফ থাকে, তো আমি কোরআন শরীফটাকে খুলে আমার ফেজের উপরে চেপে ধরি। তো রাসেল ভাই, তারপরও দেখতেছি যে না, আমার কোনো মতে আমার
কোনো কাজ হচ্ছে না। তো এটা যেহেতু আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে, সো আমি এটাকে কোনো অবমাননা করিনি, আমি জাস্ট নর্মাল ভাবে সেফ ভাবে রাখছি। আমি ওটাকে ছুঁড়ে মারিনি বা এরকম কিছু করিনি, বিকজ আমার মাথায় সেন্স কাটতেছে যেটা আমার ধর্মগ্রন্থ, এটাকে আমি এরকম করতে পারবো না। তাহলে এগুলো কেন হচ্ছে, আমি তো সবই বুঝতেছি, তাহলে এগুলো কেন করতেছি। তো যাই হোক, আমার মাথায় পানি দেওয়া হয় অনেক কষ্ট করে, আমি সুস্থ হই বলতে কি আমার এইসব মানে পাগলামিটা থামে, কিন্তু আমি ছাদের উপরে তাকাইতে পারতেছি না 2-3 দিন। ইভেন দিনের বেলা সন্ধ্যা 6টার সময় আমার আব্বু নামাজ পড়তে যাবে, আমি বিছানায় শুয়ে আছি, আমার ছোট ভাইকে বলতেছি যে ফাহাদ দেখ তো ফ্যানের উপরে কিছু আছে কিনা। ও আমার সাথে মজা করতেছে যে হ্যাঁ ফ্যানের উপরে ভূত আছে, ভূত ঝুলতেছে, তুই দেখ। আমি ভাইয়া তাকাইতে পারতেছি না। তো এক পর্যায়ে আমার আম্মু আসলে বিষয়টা দেখলো যে ও তো আগেও অনেক কাহিনী করছে, কিন্তু এবার একটু বেশি। তো আমার আম্মু আমাকে বাধ্য হয়, ভাই আমার একটু বলে রাখি, আমাদের ফ্যামিলিটা যথেষ্ট ইসলামিক মাইন্ডের একটা ফ্যামিলি। আমার ছোট ভাই এই মাসে ইনশাআল্লাহ কোরআনের হাফেজ হবে। তো আমাকে গৌর নদীতে নিয়ে যায়, গৌর নদীর গৈলা নিমতলা নামক একটা জায়গা, ওখানে অরুণ কর্মকার নামে একজন লোক আছে। ভাই আপনারা যদি আপনাদের টিম নিয়েও এটা যেতে চান আপনারা যেতে পারবেন, কজ ইটস ট্রু। তো ওখানে ওনার নিয়ে যাওয়া হয় যে উনি মানে এরকম দৈব চিকিৎসা করতে পারে। তো ওনার ওখানে খুব ভোরে যেতে হবে, আপনি যদি ভোরে না যান তাহলে সিরিয়াল পাবেন না। তো স্বাভাবিক আমরা খুব ভোরে আম্মু আমাকে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর আমার মেবি 77 কি 78 নাম্বার সিরিয়ালটা পড়ে, মানে বাসার সামনে টোকেন টানানো থাকে, ওইটা নিতে হবে আপনাকে, ওই টোকেন অনুযায়ী ডাক দিলে আপনাকে চিকিৎসা করতে হবে। তো তার আগে আমি রুমে ঢুকি, তার আগে আমার একজন চিকিৎসা হচ্ছে আমি দেখতেছি। তো একটা মেয়েকে দেখতেছি যে সে তার হাত ধরে অতীতে সবকিছু বলতেছে, ইভেন মেয়েটা কান্নাও করে দিয়েছে, এবং সে হাত দেখে বলতেছে যে তুমি যখন 5-6 বছরের বয়সী ছিল তোমার আম্মা আমার কাছে নিয়ে আসছিল, ঠিক তারপর আর আসো না। তো এগুলো শুনে যাই হোক ওই কাহিনীতে আমি না গেলাম। তো ভাইয়া যখন আমাকে ডাক দিল, তো আমার হাতটা দেখার সাথে সাথে বলল যে তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? আমি বললাম যে না। পরে বলতেছে তাহলে এটা কিভাবে সম্ভব? তো কি সম্ভব সে আমাকে সেটা বললো না, পরে আমাকে একটু বললো তুমি একটু বাইরে যাও, তোমার আম্মুর সাথে আমি একটু কথা বলবো। তো আমার আম্মুর সাথে কি কথা বলেছে ওটা আমি পরবর্তীতে জানতে পারছি। সেখানে কথাবার্তা ছিল এইরকম যে তোমার এই ছেলে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল। বলতেছে হ্যাঁ। পরে বলতেছে যে মা তোমার ছেলের সাথে আসলে ভালো কিছু একটা আছে যেটা তোমার ছেলেকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু তোমার ছেলে ওর অবস্থানটা স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। তো এটা স্বাভাবিকভাবে নেওয়ারও কথা না ভাইয়া, যে আপনি বসে আছেন আপনার সামনে যদি আপনি ফিল করেন যে আপনার বাসায় অন্য কেউ আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অস্বাভাবিক লাগবে, আপনার কাছে ভয়ানক লাগবে যে এটা কে, যতই ভালো হোক। তো রাসেল ভাই যেটা হয় আমার ওখানে পরে আরো একটা কথা বলে যে আসলে তোমার ছেলেকে ক্ষতি করতে যাচ্ছে তোমার রিলেটিভরা। তো যেটা যাই হোক সে বলে দেয় যে তোমাদের বাসার কোনো একটা দরজার যে ভাইয়া সিটকানিটা থাকে ওইটা যে লাগানো হয় কাঠের যে গর্তটার ভিতরে যেটা আটকায়, বলতেছে এরকম কোন একটা দরজার ভিতরে খুঁজে দেখো কিছু একটা পাবা। তা আমরা এই তথ্য নিয়ে, আর উনি আমাকে যেটা বলে ইসলামিক ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার বাবা আমার কথা শোনো, আর উনি আমাকে একটা তাবিজ দেয়, যদি তাবিজটা আমি কন্টিনিউ পড়ি না, কথা এগুলো আমার ভালো লাগে না। আমি বাসায় চলে আসি। ইভেন ভাইয়া অবাক করা বিষয় হলো একদিন রাত্রে আমার আম্মু আমাদের পশ্চিম সাইডের দরজাটা, বাসার পশ্চিম সাইডে একটা রোড গেছে বাসার সাথে, ওই রোডের সাইডে যে দরজাটা ওই দরজাটা সিটকানিটা রাত্রে আম্মু খুইলা দেখতেছে যে হ্যাঁ সত্যি ভিতরে কিছু একটা আছে। তো ওইটাকে আমরা বের করে যেটা দেখি ভাইয়া যে গোলাপের পুরাতন পাপড়ি, মানে গোলাপের পাপড়ি যদি পুরাতন হয়ে যায়, এই গোলাপের পাপড়ি কিছু সুই ভাঙা আর জাফরান কালি দিয়া, আপনার আরবিও না হিন্দিও না, মানে বুঝতে পারতেছেন আপনি কি, বাট কিছু একটা লেখা যেটা অ্যালফাবেট মূলক এরকম কিছু একটা, আর কাগজগুলো সব টুকরো করা, এটা ওটার ভিতরে এমন ভাবে এঁটে দেওয়া মানে মনে হচ্ছে যেটা ওইটা অনেক দিন থেকে ওটা একটা শেপই হয়ে গেছে গোল সব জিনিসের। আম্মু এটা বের করে ফেলাই দেওয়ার পর আমি ভাইয়া মানে স্বাভাবিকভাবে তো সুস্থ হয়ে যাই, কিন্তু সব থেকে বড় জিনিস ওই যে আমি শুনছি যে আমার সাথে ভালো কিছু একটা আছে। তো এরপরে হয় কি ভাইয়া আমার একটু বদ সাহস বলবো না দুঃসাহস বলবো, এগুলো আমার বেড়ে যায়। আমি চিন্তা করলাম যে যাই হোক এখন তো আমার কাছে কিছু আছে, সমস্যা নেই। তো আমার আব্বু উনি বিজিবিতে জব করতেন, উনি অবসরে আসছেন, তো উনি এখন বর্তমানে যশোরে জব করতেছে। আমার ছোট ভাই যেহেতু ঢাকায় পড়াশোনা করে গাজীপুরে, তো এর সুবাদে আমিও ঢাকায়, মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার আম্মু আর আমি থাকতাম। তো ম্যাক্সিমাম টাইম আম্মু করতে নানা বাড়ি যেত, আমাদের একই গ্রামে আমার নানা বাড়িটা। এই ফলে আমি আমার বাসায় একা ঘুমাইতাম বা কখনো ফ্রেন্ডদের নিয়ে থাকতাম। কিন্তু ভাই একা যখনই ঘুমাইতাম আমি ফিল করতাম যে আমার বিছানায় কেউ বসলো তো একটা বিছানায় একটা আপনার মানে কি বলবো একটা নড়াচড়া অনুভব হবে যে বিছানায় কেউ বসছে, বিছানায় কেউ বসলো, অথবা কেউ ঘরে হাঁটা চলা করতেছে, ইভেন আপনার বাসার ছাদের উপরে দিয়ে যাচ্ছে। তো ছাদের বিষয়টা আমি ইগনোর করতাম অলওয়েজ, যেটা হতে পারে বিড়াল, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তো আমি এটা নিয়ে আসলে কোনো মাথা ঘামাইতাম। মানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি অস্বাভাবিক লাগে যখন আপনি একা ঘরে থাকেন?
কোন আসলে জিনিসটা ভাইয়া, এই আপনি মানে জিনিসটা অনেক কিছু তো ফিল করেন, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অস্বস্তিকর লাগে? যেমন আপনি বলেন ছাদের ব্যাপারটা আপনি অতটা গুরুত্ব দেন না, কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনার মানে অস্বস্তিকর লাগে, যেটা না হলে খুব আমার ভালো হতো? অস্বস্তিকর লাগে এই বিষয়টা হলো, আমি নিজেও সাক্ষী এবং আমার বেস্ট ফ্রেন্ড শাওন, ও এটার বাস্তব, ও আমার বাসায় সব থেকে বেশি ঘুমাইতো। আমার সব থেকে অস্বস্তি লাগতো রাতে যখন আমি বাসায় ঘুমাতাম, আমার বিছানার উপরে কেউ বসছে। এবং এটা আপনি কি শুধুমাত্র নড়াচড়া দেখে বুঝতে পারতেন, নাকি না, ওই জায়গাটা ভাঁজ পড়লো বা একটু দেবে গেল এরকমও ফিল হ্যাঁ করতেন? মানে ভাইয়া, মানে আপনার বিছানায় যদি কেউ বসে, আপনি শুয়ে আছেন, কেউ বসলে আপনি একটু ফিল করবেন যে আপনার যে তোষকটা আছে বা যে বেডটা আছে, এটা একটু ডাববে, একটা মানুষের তো ওয়েট আছে, এই ওয়েটটা মানে আপনার, মানে আমি এটা ফিল করতাম যে কেউ একজন বসছে। এবং তাকে আপনি কখনোই দেখেননি? না ভাইয়া, আমি সত্যিকার অর্থে আমি এরকম কোনো শেপ চোখে দেখিনি আজ পর্যন্ত। কিন্তু আপনি অনুভব করতে পারেন যে একজন কেউ আপনার সঙ্গে হ্যাঁ, আমাকে আছে, যে অলওয়েজ ফলো করতেছে এবং আমাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। কিন্তু ভাই এটা ফলো করছে, এটা কিভাবে বোঝেন? ফলো করছে এইটা যেভাবে বলতেছি ভাইয়া, আমি যেখানেই যাই, যেমন আমার বাসায় যে জিনিসটা হচ্ছে, এটা তো আমার বাসার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। ইভেন আজকে আমি ঢাকা আসছি, ঢাকা এর মাঝখানে আমার রুমে আমি একদিন ছিলাম, আমার সকল রুমমেটরা বাড়িতে গেছিল, তো আমরা যে ফ্ল্যাটটা থেকে আমার রুমটা সেপারেট, তো সাইডে থাই গ্লাস দিয়ে মহাখালী ফ্লাইওভারের ভিউ দেখা যাচ্ছে। আমি ম্যাক্সিমাম টাইম করতাম কি, রাত্রে রাত যাই, জাস্ট উইন্ডোটা একটু খুলে আমি ফ্লাইওভার দেখতাম, গাড়ি যাইতে, ওগুলো ভালো লাগতো, ঘুম আসতো না। ঠিক আমি যখন শুয়ে পড়তাম, আমার মনে হচ্ছে কি যে আপনার, আমরা ফ্লোরিং করি ভাইয়া, আমরা সাততলা, আমার বাসাটা সাততলায়, তো ফ্লোরিং করার ফল মনে হচ্ছে যে আমার পাশে কেউ, সে তার মানে বিছানায় গুছাচ্ছে। আপনার পাশে কেউ বিছানা গুছাচ্ছে? গুছাচ্ছে। আচ্ছা। হ্যাঁ। তো আমরা মানে এই বিষয়টা আমি আমার রুমমেটদের সাথে শেয়ার করতে চাইনি, কারণ ওরা ফানি ভাবে উড়াই দিবে কিছু, কিন্তু আমি তো জানি যে এটা কে বা কি। আপাতত চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ আলভি ওমর বলছি, এসেছি ওয়েস্ট ধানমন্ডি শঙ্কর থেকে। চলে যায় আপনার ঘটনায়। আচ্ছা, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ঘটেছে ভাইয়া আমার একটা ফ্রেন্ডের সাথে। জি। আমরা দুজন বর্তমানে একসাথে ক্লাস করছি। তো আমার ফ্রেন্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগে একটু বলে নিই প্লিজ। ওনারা হচ্ছে, ওনার বাবারা হচ্ছে আপনার 4 ভাই 2 বোন। ওনার বাবা হচ্ছে মেজো ভাই, ওনার একজন বড় ভাই আছেন সেজো ভাই, আর ছোট ভাই, আর 2জন বোন আছেন। 2জন বোনই হচ্ছে সবার থেকে ছোট আর কি, ছোট 2 বোন। তো আমার এই ফ্রেন্ডের সাথে যে কাহিনীটা ঘটেছে সেটা হচ্ছে, ওনার যে ছোট চাচা ছিলেন, জি, তো ছোট মানে ওনারা পুরা মানে এন্টায়ার ফ্যামিলিতে অনেক ওয়েলদি, অনেক রিচ, মানে অনেক বিপুল পরিমাণের রিচ ওনারা। আমার ওই ফ্রেন্ডটা যে দাদা ছিলেন, মানে ফ্রেন্ডরা বাবার বাবা, উনি হচ্ছেন মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি দিয়ে গেছেন পুরো ফ্যামিলিকে ভাগাভাগি করে। তো ছোট চাচাকে সব থেকে বেশি সম্পত্তি, মানে অনেকখানি সম্পত্তি দিয়েছিলেন, তো যেটা কারণে ছোট চাচা অ্যাকচুয়ালি ওয়েলথটা অনেক বেশি পায়। আচ্ছা। তো ঘটনাটা শুরু হয়ে হচ্ছে ছোট চাচার বিয়ের পর। ছোট চাচা যাকে বিয়ে করেন, চাচি, উনি হচ্ছেন মানে it turned out to be that she is a very greedy woman, অনেক লোভী একজন বুঝতে পেরেছি মহিলা ছিলেন। তো উনি বিয়ে করেছেন আপনার এক্স্যাক্টলি 3 ইয়ার্স ব্যাক, 3 ইয়ার্স আগে বিয়ে করেছেন। তো কাহিনীটা শুরু হয় আপনার বিয়ের ঠিক 3-4 মাস পর থেকেই। জি। ওনাদের ফ্যামিলিতে অনেক রকম প্রবলেম স্টার্ট হয়, স্পেশালি ছোট চাচার সাথে সব থেকে বেশি প্রবলেমটা হয়। সেটা হচ্ছে আপনার ছোট চাচার বিজনেস অনেক প্রবলেম হতে থাকে, বিজনেস ফল করতে থাকে। তারপর আস্তে আস্তে আপনার পার্সোনাল যে রিলেশনশিপ ছিল মানে ফ্যামিলি মেম্বারদের সাথে, সেটা অনেক খারাপ হতে থাকে। ছোট চাচার মানে বিহেভিয়ার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, উনি একটু তেচেতে যান। তো বাসার সবাই প্রথমে ভাবেন যে মানে বিজনেসে একটু খারাপ যাওয়ার কারণে হয়তো এই জিনিসটা হয়েছে, এটা খুব স্বাভাবিক। তো আস্তে আস্তে দেখা গেল যে না, জিনিসটা আস্তে আস্তে বেড়েই চলেছে, মানে ছোট চাচা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করছিল না, ওনার আপনার হেলথ অনেক ডিটেরিয়েট করছিল। তো আর চাচির সাথে সবসময় ঝগড়া হতো, মানে ইন্টার ফ্যামিলির সাথে অনেক বেশি ঝগড়া হতো। ওনার ভাই বোনের সাথে সবার সাথে ঠিকভাবে কথা বলতেন না, কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে উনি আসতে চাইতেন না, অ্যাটেন্ড করতেন না ঠিকভাবে। তো জিনিসটা আস্তে আস্তে খালি উনার সাথে না, আমার ফ্রেন্ডের যে বাবা এবং তাদের মানে বাবার যে ভাইরা, মানে আমার ফ্রেন্ডের যে চাচারা, মেজো চাচা, তারপরে হচ্ছে আপনার সেজো চাচা এবং ফুপি যারা ছিলেন 2জন বোন, ওনাদের সবার সাথে আস্তে আস্তে কাহিনীটা শুরু হয় যে ওদের সবারই বিজনেস নাহলে পারিবারিক কোনো না কোনো একটা সমস্যা স্টার্ট হয় এবং সমস্যাটা আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। তো কাহিনীটা যেটা হয় সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে যেহেতু আমি শুনেছি, আমার ফ্রেন্ড মানে ওনার আম্মুর সাথে একটা অনেক বড় একটা কাহিনী হয়। সেটা হচ্ছে আন্টি হচ্ছে উনি অনেক ফরেস্টগার একজন মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সবসময় হাতে তসবিহ নিয়ে থাকেন, আল্লাহর মানে অনেক ইবাদত করেন উনি। তো ওনার সাথে যে জিনিসটা হয়, উনি হঠাৎ করে মানে উনার যে মানে আমার ফ্রেন্ডের ছোট চাচার বিয়ের ঠিক 6-7 মাস পরে উনার যে সমস্যাটা হয় স্টার্ট করে, মানে আমার ফ্রেন্ডের আম্মুর আর কি, আন্টির, যে উনি আপনার মানে বাসার থেকে বের হতে পারতেন না,
বাসার থেকে বের হলে প্রচন্ড অসুস্থ হয়ে পড়তেন। জি। ইভেন আমার ফ্রেন্ডের যে মানে স্যার ছিল, যে স্যারের কাছে আমরা একসাথে পড়ি, সেই স্যারও উনাকে যদি ডাকতেন যে আসেন ভাবে আসেন, আপনার ছেলে ব্যাপারে কিছু কথা বলতাম সামনাসামনি, উনি বলতেন যে হ্যাঁ আসবো, আমার শরীরটা অনেক খারাপ, আমি মানে অ্যাকচুয়ালি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাই। তো মানে আন্টি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যেত, উনি বাসার থেকে বেরোতে পারতো না। ইভেন বাসার থেকে বের হয়ে লিফট থেকে নেমে যে গাড়িতে উঠবেন, এতটুকু উঠতেই ওনার অবস্থা অনেক খারাপ হয়ে যেত, শ্বাসকষ্ট উঠতো, মানে অনেক রকম শরীরে ব্যথা করতো। তো আন্টি ফার্স্টে জিনিসটা বুঝতে পারলো না, মানে চিকিৎসা করালেন, চিকিৎসা সবকিছু ওকে আসলো, মানে সেরকম কোনো প্রবলেম নেই। আন্টি একটু জাস্ট মানে ডায়াবেটিক্স ছিল, এছাড়া মেজর কোনো প্রবলেম আন্টি ছিল না। আচ্ছা। তো আন্টি যখন যে জিনিসটা বুঝতে পারলেন যে মানে প্রভাবটা খালি উনার উপরে পড়ছে না, মানে উনার ছেলের সাথেও মেয়ের সাথেও হচ্ছে, যেমন আমার যে ফ্রেন্ডটা, উনার একজন বোন আছে, বড় বোন, উনি হচ্ছেন আপনার মানে মেডিকেলে পড়ছেন এখন। তো উনারও পড়ালেখার প্রতি মানে একটু অমনোযোগী হয়ে যাবে, সবার কোনো না কোনো সবারই কোনো না কোনো সমস্যা হচ্ছে আর কি, মানে পুরো এন্টার ফ্যামিলির মধ্যে প্রবলেমটা হচ্ছে। তো এইটা নিয়ে ডিসকাশন করার পর যেটা হলো যে আমার আন্টির মানে ওই আন্টির সাথে যে কাহিনীটা ঘটলো, সেটা হচ্ছে মানে যে কাহিনীটার পরে আন্টি আর কি ইনিশিয়েটিভ নেওয়া স্টার্ট করলো যে না এখানে খারাপ কিছু হচ্ছে, আমার একটা না একটা কিছু করতে হবে, এটা কোনো ডক্টর কিংবা কোনো ফিজিশিয়ান দিয়ে এই জিনিসটা ঠিক করা যাবে না। তো আন্টি এরকম একদিন রাত্রেবেলা শুয়ে আছে, তো ওই দিন বাসায় আঙ্কেল ছিলেন না, কারণ আঙ্কেল আপনার বিভিন্ন কাজে আপনার ঢাকার বাইরে নাহলে বাংলাদেশের বাইরে যেতে হতো, তো আঙ্কেল সম্ভবত তখন বাংলাদেশের বাইরেই ছিলেন। তো আন্টি এরকম রুমের মধ্যে একলা শুয়ে আছেন। তো শুয়ে থাকার পর মানে মানে রাতে অ্যারাউন্ড 2:30 কি 3 এর মধ্যে হবে, আন্টির হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা কেন ভাঙে সেটা হচ্ছে আন্টি যে জিনিসটা লক্ষ্য করেন সেটা হচ্ছে আন্টির মানে একটা ফিস ফিস আওয়াজ উনার কানে ভেসে আসে, মানে একটা ব্যাক অফ দ্য মাইন্ড উনি শুনতে পারেন যে কেউ মানে বিড়বিড় করে কিছু একটা পড়ছে উনার পাশে দাঁড়িয়ে। তো উনি ফার্স্টে জিনিসটা অত একটা ইয়ে করেন না, কারণ আন্টির সাথে এরকম অনেক কিছুই ঘটতে থাকে, কয়েকদিন ধরে ঘটছে। তো আন্টি আয়াতুল কুরসি পরে স্টার্ট করেন, আয়াতুল কুরসি এবং সূরা টুরার পরে উনি চেষ্টা করেন টু গেট ব্যাক টু স্লিপ এগেইন। তো কিছুতে উনি ঘুমাতে পারছেন না। তো জিনিসটা অ্যাকচুয়ালি বাড়তে বাড়তে একটু পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে জোরে জোরে একটা নিঃশ্বাস আন্টির ঘাড়ে পড়ে, একটু পর পড়ছে, মানে জোরে জোরে আন্টির পাশে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো আন্টি এটাতে একটু মানে একটু নড়ে চড়ে ইয়ে হয়, মানে আন্টি একটু টনক নড়ে যে মানে জিনিসটা কি হচ্ছে, এরকম নিঃশ্বাস কে ফেলছে আমার পাশে। তো আন্টি ফার্স্টে চিন্তা করে যে আন্টি তাকিয়ে দেখবে নাকি দেখবে না, কজ দেখলে আবার কি না কি দেখে এই জন্য একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক আন্টি একটু সাহস করে আপনার ডান পাশে তাকায়, তাকানোর পর যে জিনিসটা দেখে অনেক লম্বা একটা ফিগার সেটা দাঁড়িয়ে আছে। তো আমি যে একটু রুমের ডেসক্রিপশনটা দিয়ে নিই, কজ আন্টির যে রুমটা, আন্টির রুমের একদম সোজাসুজি হচ্ছে দরজা, মানে দরজা দিয়ে ঢুকে হচ্ছে আন্টির বেড। তো দরজার সামনে হচ্ছে আপনার ডাইনিং টেবিল, মানে ডাইনিং রুমটা আর কি। তো ডাইনিং রুমে একটা লাইট সবসময় জ্বলে ওদের বাসায় সারা রাত। তো আন্টি যে জিনিসটা দেখতে পারলো, মানে ফিগারটা এত বেশি লম্বা ছিল যে যখন ফিগারটা আন্টির পাশে দাঁড়িয়েছে মানে লাইটটা অলমোস্ট ব্লক হয়ে গিয়েছিল, মানে দুই পাশ থেকে লাইটটা পড়ছিল, বাস দেখা যাচ্ছে যে ফিগারটা অনেক লম্বা, মানে সাধারণত কোনো এত লম্বা আন্টির ছেলেও না, এত লম্বা আন্টির মেয়েও না, মানে আপু এত লম্বা না, আমার ফ্রেন্ড এত লম্বা না। তো বাসায় এত লম্বা কে আমার পাশে? তো আন্টি যখনই জিনিসটা বুঝতে পারলো যে এখানে কিছু সামথিং রং, সাথে সাথে ওই জিনিসটা যে জিনিস মানে ওই শ্যাডোটা যে কাজটা করলো সেটা হচ্ছে আন্টির গলাটা খুব জোরে ভাবে চেপে ধরলো এবং আন্টির নিঃশ্বাস টিশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছিল। আন্টি আয়াতুল কুরসি অনেক জোরে জোরে পড়া স্টার্ট করলেন, আল্লাহর নাম অনেক জোরে জোরে নেওয়া স্টার্ট করলেন। তো কিছুক্ষণ এরকম মানে ধস্তাধস্তি ইয়ে করার পর অবশেষে জিনিসটা যখন হালকা করে একটু ছাড়লো, আন্টি অনেক জোরে একটা চিল্লানি দিলেন। তো চিল্লান দেওয়ার পর যে জিনিসটা হলো, আমার ফ্রেন্ড রুম থেকে বের হয়ে আসে, আপুও রুম থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর আন্টি হচ্ছে, আমি রাসেল ভাই বলে রাখি যে আন্টি হচ্ছে খুব স্ট্রং একটা পার্সন, মানে উনি সহজে কোনো অবস্থাতে ভেঙে পড়েন না। উনি নামাজ রোজা মানে নামাজ টামাজ অনেক পড়েন, নামাজ কালাম পড়েন, আর আল্লাহর উপর অনেক দৃঢ় বিশ্বাস আছে ওনার, ফরেজগার মানুষ। তো আন্টি মানে সহজে ভেঙে পড়ে না। কিন্তু ওই দিন যে জিনিসটা আমার ফ্রেন্ড বললো যে আমি কখনো আম্মুকে এরকম দেখিনি, মানে আম্মু এত ভয় পাইছে দ্যাট শি স্টার্টেড ক্রাইং, মানে শি গট টোটালি ফ্রিকড আউট, যে মানে এত ফ্রিকড আউট হয়েছে যে কেন্দে দিছে পুরো। তো এটা খুবই আনইউজুয়াল ছিল। তো এরপরে আন্টি যে জিনিসটা চিন্তা করলো যে না এখানে মানে কোনো একটা খারাপ কিছু হচ্ছে, আমি ঠিকভাবে খেতে পারছি না, তারপর আমি বাসার থেকে বেরোতে পারছি না, আমার বাসায় কোনো প্রেজেন্স আমি কন্টিনিউয়াস ফিল করতে পারছি, একা থাকতে পারছি না। এই কাহিনীটার পরে আন্টি আন্টির মেয়েকে নিয়ে এসে মানে আপুকে নিয়ে এসে আন্টির সাথে শোয়াতো রাত্রেবেলা। তো জিনিসটা যখন সমস্যাটা বেড়ে চললো, তো আন্টি চিন্তা করলো যে না এখন একটা কিছু দেখাতে হবে, মানে হুজুর কিংবা পীর কাউকে একজন দেখাতে হবে, ম্যাটারটা রিলিজিয়াস ম্যাটারে নিতে হবে। তো একজন পীরকে আন্টি স্বাভাবিক দেখায়, মানে উনি অনেক বড় একজন পীর ছিলেন। তো পীর যে জিনিসটা অ্যানালাইসিস করে, ডিসকভার করে বের করে যে উনাদের এন্টায়ার ফ্যামিলিকে বান মারা হয়েছে। বান মারা মানে অ্যাকচুয়ালি যেটা মানে যদি আমি মানে মডার্ন ইয়েতে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আন্টি এখন জিজ্ঞেস করলেন যে মানে এটা সলিউশনটা কি? তো পীর বলে আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে সব ইয়ে করে দিব, অমুক সময়
অমুক টাইমে মাগরিবের আজানের পর আপনাদের পুরা এন্টায়ার ফ্যামিলির মধ্যে 14 জন জিন যাবেন, পুরা ফ্যামিলিতে 14 জন জিন যাবেন এবং 14 জন জিনকে আপনাদের বাসায় ঢুকতে দিতে হবে এবং উনারাই যা করার সবকিছু করবে, আপনারা এর পরেরটাই দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলছে, মানে ও নিজে হচ্ছে উইটনেস। এরকম মাগরিবের পর ওদিন সবাই ওনারা বাসায় ছিলেন, ইভেন আঙ্কেলও ছিলেন। তো আপনার মাগরিবের পর ঠিক মাগরিবের আজানটা শেষ হওয়ার পর ওদের বাসায় কলিং বেল বাজানোর পর দেখেন যে একজন লোক এসছেন। লোকটা হচ্ছে আলখাল্লা পরা, অনেক লম্বা, ফর্সা, প্রায় অলমোস্ট 6 ফিটের উপরে হবে, দাড়ি, আর হচ্ছে আপনার মাথায় পাগড়ি পরা, হাতে একটা তসবি। তো উনি ঢুকার পর বলে যে সবাইকে বাসার থেকে বের হয়ে যেতে। তো আন্টি বলে আমি তো বাসার থেকে বের হতে পারবো না, আমার তো বের হলে সমস্যা হয়। তো উনি বলেন যে কোনো সমস্যা নাই, আমি আছি, আপনি ভয় পেন না, আপনার বাসার থেকে একটু জাস্ট বাসা বাইরে যেয়ে দাঁড়ান। তো ওরা সবাই বাসার বাইরে যেয়ে দাঁড়ায় এবং 15 মিনিট পর উনি বাসার থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর যে জিনিসটা সবাই দেখতে পারে যে উনার হাতে 14টা তাবিজ, 14টা তাবিজ ছিল উনার হাতে এবং উনি এই তাবিজগুলো দিয়ে বলেন যে মানে এই তাবিজগুলো আপনারা পুড়িয়ে ফেলেন কিংবা কোনো সমুদ্র কিংবা সাগরে ফেলিয়ে দেন, আশেপাশে দেখেন না যত দ্রুত সম্ভব। তো ঠিক আছে, উনি এটা করে দিয়ে চলে যান। চলে যাওয়ার পর যে জিনিসটা হয়, পরে আন্টি আবার সেই পীরের কাছে যান। পীরের কাছে যাওয়ার পর এর মধ্যে যে জিনিসটা হয়, এই কাহিনীটা হতে হতে আপনার মানে অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে। মানে এই কাহিনীটা হয়েছে কাহিনীটা হয়েছে রিসেন্টলি, মানে তাবিজ যেটা পেয়েছে, তাবিজটা পেয়েছে জাস্ট লাস্ট ইয়ার। বাট ওদের ফ্যামিলি যে প্রবলেমটা 3 ইয়ার্স ধরে চলছিল। তো ছোট চাচার যে অবস্থাটা হয়, মানে লাস্ট উনি মারাই গিয়েছেন লাস্ট ইয়ার। সো এটা খুব আনফরচুনেট ছিল, বিকজ উনি পারফেক্ট একজন হেলদি একটা পার্সন ছিল, ওনার কোনো মানে ডিজিজ ছিল না, সেরকম মেজর কোনো প্রবলেম ছিল না। ওনাকে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য, কোনো সমস্যা পড়েনি, মানে কোনো সমস্যা ধরা পড়েনি। তো লাস্টে উনি মারা যান। তো মারা যাওয়ার আগ মুহূর্তে মানে এই পীর যে জিনিসটা বলেন সেটা হচ্ছে যে আপনার এই ছোট চাচাকে এমন ভাবে বান মারা হয়েছে যে মানে উনার বডির থেকে সবকিছু মানে নর্মাল যে ভাষায় বলতে হয় যে চিপড়িয়ে বের করে ফেলা হয়েছে। মানে চিপড়িয়ে বের করে অ্যাজ ইফ যে উনার যে ন্যাচারাল যে মানে স্পিরিচুয়াল ফোর্সটা আছে, যেটা দিয়ে মানুষ মানে পজিটিভ যে ফোর্সটা, যেটা দিয়ে মানুষ সবকিছু করে, মানে পজিটিভিটি যে জিনিসটা আছে, ওইটা সবকিছু মেন্টালি ওকে ব্রেক করে সবকিছু বডি থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। এবং উনি মরার সময় উনার স্টেট খুবই খারাপ ছিল, মানে একদম লিটারালি মানে বোনস গুলা পর্যন্ত ভিজিবল ছিল, মানে কোনো শরীরে কোনো মাংস টাংস ছিল না, বুকের যে মানে অনেক শুকিয়ে গিয়েছিলেন, চেস্ট রিপস টিপ সব বের হয়ে আসছিল, এরকম একটা অবস্থা। তো পীর যে জিনিসটা বলে যে মানে মরার আগে আর কি লাস্ট ইয়ার, যে এই কাজটা করেছে কি, এই কাজটা করেছে হচ্ছে উনারই ওয়াইফ, ছোট চাচি, মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি, এবং এটা করেছিল হচ্ছে আপনার সম্পত্তির লোভে। এবং এই জিনিসটা যেটা করা হয়েছিল, মানে যেই লোকটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, সেই লোক এই একইভাবে রাসেল ভাই, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, 14টা জিন, খারাপ জিন পাঠিয়ে তাদের বাসায়, প্রত্যেকজনের বাসায়, প্রত্যেকটা চাচা এবং ফুপুর বাসায় আপনার 14টা করে তাবিজ রাখে। এই তাবিজ ছিল আপনার বিছানার ভিতরে, বিছানার তোষকের ভিতরে, বিছানার পায়ার ভিতরে। ইভেন সব থেকে মানে আরেকটা যেটা উইয়ার্ড যে জিনিসটা লাগছে, সেটা হচ্ছে আপনার মানে ওদের বাসায় যে কার্পেট ছিল, ইভেন ওই কার্পেটের উপর জায়নামাজ বিষয়ে আপনার নামাজ পড়তো, ওই কার্পেটের নিচে তাবিজ পর্যন্ত পাওয়া যায়। একটা জিনিস আপনাকে আমি তাহলে প্রশ্ন করবো, আপনি যেহেতু এটা নিয়ে অনেক কিছু বললেন, সেটা হচ্ছে যে এই যে তাবিজগুলো, এই তাবিজগুলো কি প্রতিবারই হুজুর বা অন্য কারো শরণাপন্ন হওয়ার পরে জিনরাই বের করেছিলেন, নাকি কেউ নিজেরাও পেয়েছিলেন তাবিজগুলো? না, জিনরাই বের করেছিলেন, নিজেরা পাওয়া যায় না, নিজেরা পাওয়া যায় না, জিনরাই বের করেছিলেন। এবং মানে উনি পীরের কাছ থেকে জিনিসটা জানতে পারেন যে তাবিজগুলো কোথায় কোথায় রাখা। এই তাবিজগুলো বের করে নিয়ে আসার পরে ফ্যামিলিতে কি পরিবর্তন আসে? এখন ওনাদের ফ্যামিলি যথেষ্ট ভালো আছে এবং ওই প্রবলেমগুলো ফেস করছেন না। চাচিকে ফ্যামিলি থেকে ওনারা বের করে দেয়, কজ মানে যে জিনিসটা কাহিনীটা করছে এটা অনেক খারাপ একটা। উনি কি পরে স্বীকার করেছিলেন? হ্যাঁ, উনি পরে স্বীকার করেছিলেন উনি এটা সম্পত্তির লোভে করেছিলেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনার সাথে যে আপনি কাতারের ঘটনা বলছিলেন, যে কাতারে আপনার সাথে তখন থেকে আপনি পজেসড আপনি মনে করেন, কি হয়েছিল কাতারে, যদি আমাদের একটু বলতেন। আমি ঘটনাটা যদিও একটু লম্বা, আমি শর্ট করার চেষ্টা করব। আমি কাতারে, আমার ফ্যামিলি সবাই শুনছে, তো তখন আমি সেকেন্ড একটা কোম্পানিতে যাই এখান থেকে। ওই কোম্পানিতে আমি এক্সিকিউটিভ যাই, পোস্টে যাই। যাওয়ার পরে আমার একটা অ্যাকোমোডেশন থাকে ওয়ার্ক প্লেসের, একটা সাইট ওয়ার্ক প্লেস, যেখানে ধরেন কম্পাউন্ড মোর দেন 200 কম্পাউন্ডস থাকে। ওখানে যত এয়ার কন্ডিশনস, কুলিং সিস্টেমের কন্ট্রাক্টটা আমার কোম্পানির থাকে, সে আমি এখানে সাইট এক্সিকিউটিভ থাকি।
তো আমাকে যে অ্যাকোমোডেশনটা দেওয়া হয় এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাসা, উপরে 3 রুম, নিচে 3 রুম। তো 3 রুম সোজা গিয়ে মাথায় গিয়ে রাইট অ্যান্ড লেফট সাইডে 2টো রুম, আর ঢুকে গেট থেকে লেফট সাইডে যে রুমটা, ওই রুমে পরে হচ্ছে আমার বেড। তো অ্যাজ ইউজুয়ালি একটা কোম্পানিতে জয়েন করলে যে প্যাকেজটা দেওয়া হয়, দেওয়া হলো আমার বেডটা দেখিয়ে দেওয়া হলো যে এই বেডটা আমার। বেডটা ছিল, বেডটার বর্ণনাটা বলি রুমের, বিকজ আপনার ঘটনাটা আইডেন্টিফাইয়ের জন্য আপনার এইগুলো প্রয়োজন আছে। দরজা থেকে ঢুকলে যখন ঠিক স্ট্রেট যাবেন তখন একটা খাট, ওখানে সিঙ্গেল খাট, ওখানে একজন ড্রাইভার থাকেন, একজন বয়স্ক লোক পাকিস্তানি। আর দরজা থেকে ঢুকলে রাইট সাইডে একজন ইন্ডিয়ান শিখ, যাদের মাথায় বড় বড় পাগড়ি টাইপ থাকে, নট পাগড়ি। পাগড়ির কথাটা আমি একটা ইনফরমেশন প্লিজ আমাদের মুসলমান ভাইদেরকে আমি দিব যে আমাদের মধ্যে অনেক মুসলমানরাই আছেন, আমি নিজে দেখা, যারা ওই শিখদেরকে মুসলমান ভাবেন, বিকজ তাদের দাড়ি তারা কখনো কাটেন না। আমাদের যেমন হুজুররা 5 ওয়াক্ত নামাজ পরেজগার, ঠিক শিখরাও এরকম, যারা কখনো দাড়িতে কেচি লাগায় না, চুলে কেচি লাগায় না, তারা হচ্ছে ওদের মোল্লা। সো আমাদের অনেক মুসলমানরা এই থিংকটা করে থাকেন যে এরা মুসলমান। সো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা জানেন না ওনাদেরকে কখনো আপনারা মুসলমান ভাবার করেন না, এই ভুলটা করেন না। তো বিছানা আমাকে দেখে দেওয়ার পরে আমি বিছানাটা ঠিকঠাক করছি। বেডশিট বিছানোর সময় ওই ভদ্রলোক, ড্রাইভার যে মুরব্বী, উনি আমাকে বলছেন যে এই বিছানাটা তোমাকে দেয়া হয়েছে, এই বেডটা? আমি বললাম জি। বলে অন্য কোনো বেডে দিল না? আমি তো জানি না, আমাকে এই বেডটাই সিলেক্ট করা হয়েছে আমার জন্য। বলে ঠিক আছে, কেন যেন এই বেডের লোকগুলো থাকে না। ফার্স্ট সাইন, যেটা আমি বুঝতেই পারিনি, লেটার অন আমি এটা নোটিস করলাম যে এই কথাটার মানে হচ্ছে আজকে যেটা। তো শুরু করলাম থাকতে থাকতে কিছুদিন পরে আমি শুনি যে বিল্ডিং এর ডুপ্লেক্স বাড়ি, তো রাতে আমি সবার লাস্টে আমি ঘুমাই, সবার শেষে আমি ঘুমাই। তো আমি শুনি কখনো কিচেনে কেউ পানি করছে, রান্না করছে। তখন আমি ভাবতাম কি দেখি কে এত রাতে রান্না করে, ঘুম করে মর্নিং এ সবার অফিস আছে। গিয়ে দেখতাম কেউ নেই, কিচ্ছু নেই। তো আবার আমি শুয়ে পড়তাম। শুয়ে পড়ার পরে এরকম কিছুদিন যাওয়ার পরে একদিন আমি এর মধ্যে একটা ড্রিম আমি করেছিলাম, যে স্বপ্নটা আমি জানতাম না এটাই সেই স্বপ্ন। ছোট একটা ঘটনা ঘটার পরে যে ওখানে প্ল্যান্টে কিছু আমাদের ওয়ার্কার্সরা কাজ করতেন, তো ওনারা এয়ার ব্যান্ড বলে আর কি, এয়ার ব্যান্ড যেটা কানে দিয়ে প্ল্যান্টেশনের ভিতরে গিয়ে ওয়ার্কার্সরা কাজ করে। তো ওখানে গিয়ে ওরা কি করছে, সামওয়ান মেবি একটা প্যাকেট দরজার শিকের সাথে এমনি ঝুলিয়ে রেখেছে। তো আমি নতুন হিসাবে ওই 2 পিস কানের যে এটা দেখে আমার খুব ইন্টারেস্টেড, যে জিনিসটা কখনো দেখিনি, কি ব্যাপারটা দেখলাম যে পেছনে লেখা যেটা কানে করে। তো প্যাকেটটা হাতে নিয়ে আমি যেন কেন আনমনা হয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা তো ঘটা জিনিস, হাউ কাম ইটস রিপ্লেইং এগেইন। এই বাড়ি আমি আসছি, এখানে এই এয়ারব্যান্ড গুলো আমি দেখছি, আবার আমি কাউকে জিজ্ঞেস করতেছি, এটা ভাবতে ভাবতে এই যে কাউকে জিজ্ঞেস করতেছি, ওই একটা লোক ঠিকই আসলে আসতেছে, সে আসবে, গেটটা খুলবেই, তখন আমি তাকে জিজ্ঞেস করব, এটা হবে পরে। বাট এটা কিন্তু আমি ওই যে তখন ভাবতেছি, ভেবে নিচ্ছেন হ্যাঁ, যে এরকম তো হওয়ার কথা ছিল, এরকম তো আমি দেখছি, এখন কেউ আসবে, একজন আসবে, বলতে বলতেই একজন রিয়েলি আসছে। এবং এর আগে আপনি এরকম গেস করতে পারতেন না কোনো সময়, হঠাৎ করে গেস করা শুরু করলেন? না, ওই আমি প্যাকেটটা হাতে নিয়ে যখন আমি দেখতেছি, যে আমি বলি এটা তো ঘটে যাওয়া একটা ঘটনা, যে এরকম একটা বাড়িতে আমি আসবো, হ্যাঁ, এরকম দরজার সাথে এটা আছে, আমি আবার হাতে নিয়ে, বিকজ নতুন একটা জিনিস দেখলে সবাই ইন্টারেস্টেড থাকে যে জিনিসটা কি একটু দেখি আসলে। তো ঠিক তখন দেখে আমি ওইটাকে ভাবছি যে না, এটা তো হওয়ার কথা না, এটা তো অলরেডি আমি কোনো একদিন দেখছি। হ্যাঁ, তো তারপরে আমি কি করলাম, যে দেখি ওই লোকটা আসলো, আসার পর আমি জিজ্ঞেস করলাম এটা কেন ইউজ করে, এটা কানে দেয় না? বলে হ্যাঁ। বলে কিসের? বলে এটা প্ল্যান্ট ইউজ করার জন্য। ওই যে জানলাম, ঘরে আসলাম, এসে ওই জিনিসটা আমার মাথা ব্যথা করছে। তো ঠিক তার কিছুদিন পরে একদিন রাতে আমি দেখি কি আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে সে আমার মুখের দিকে হাত দুটোকে একদম ঠিক আমরা যে এইভাবে থাকি, হাত দুটোকে এমন করে বুকের সাথে ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি কি করছিলেন?
আমি ঘুমন্ত, আপনি ঘুমন্ত আমি অবস্থায়? তখন ঘুমাচ্ছি, মানে জাস্ট ঘুমাইছি বোধহয় 15 to 20 মিনিটস পরেই, মানে এর মধ্যে আপনি বুঝতে পারছেন, চোখ খুলে দেখতে পাচ্ছেন নাকি চোখ বন্ধ করে? আমি চোখ খোলা, আমি দেখছি দেখছেন যে কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি কি যে ওই ইন্ডিয়ান লোকটা সম্ভবত আমার সাথে দুষ্টমি করছে, আচ্ছা, আমার দিকে তাকিয়ে, যে মানে আমাকে ভয় দেখাবে হয়তো বা, কারণ তার আগে পাকিস্তানি লোকটা বললো কেন যেন এখানে থাকে না। আবার অনেকে আমাকে হেড অফিস থেকে বলেছে যে পলিসি করে, হ্যাঁ আপনি আপনার এটা করে নিবেন, কারণ এখানে কেউ কারো, সবাই চায় নিজে আপগ্রেড হইতে, তো আপনি আপনারটা খেয়াল রাখবেন। আমাকে এটা ম্যানেজারই বলে দিছে। তো আমি ভাবলাম হয়তো তারই একটা পার্ট হতে পারে আমাকে এখান থেকে সরে যাওয়া। তো আমি উঠে যাব, মানে গিয়ে আর কি তার মুখে, আমি আসলে এমন একটা পোজ নিচ্ছিলাম যে আমি উঠে তার চেহারার দিকে ফেস টু ফেস তাকে আমি কথা বলবো। তো আমি উঠতে পারছি না। তো উঠতে না পারলেই যখনই আমি কোনো একটা বিপদে পড়ি, বা যদি মনে হয় এখানে আশেপাশে, যেমন আপনার বিল্ডিং এ ওঠার সময় 8th ফ্লোর ইজ টু হাই ওয়াকিং ডিস্টেন্স, সো উঠছিলাম আর আমি ভয় পাচ্ছিলাম। তখনই আমার একটাই অস্ত্র, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির যে অনেক বড় শক্তি, আসলে এটা আমি খুব পেয়েছি, বিকজ বোবার সাথে ফাইট করতে হলে আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে বড় বই। যাই হোক, সেদিন কি হলো তারপরে? তো সেদিন আমি তখন আয়াতুল কুরসি পড়া যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে দেখি আমি ছুটে গেলাম, আমার হাত পা নড়ে উঠছে। আমি স্ট্যান্ড হয়ে সাথে সাথে আমি ওই খাটটার দিকে, মানে আমি ল্যাপটপ ছিল, আমার টেবিল ছিল বিছানার সাথেই থাকে, মানে টি টেবিলের মতো একটু হাই থাকে, যেখানে আমরা ল্যাপটপ, মানি ব্যাগ, ওয়ালেট টয়লেট সব ওখানে রাখি ইজি অ্যাক্সেসের জন্য। তো আমি ল্যাপটপে হাত দেওয়ার সাথে সাথে লাইটটা অন হয়ে গেছে। একটা সেকেন্ড বা নট মোর দেন 2 সেকেন্ড, 2 সেকেন্ডস এর মধ্যে সেই লোকটা গিয়ে কিন্তু শুয়ে গিয়ে একদম নিস্তব্ধ হয়ে যেতে পারবে না 2 সেকেন্ডের মধ্যে, কখনোই সম্ভব না। তবুও আমি সন্দেহ মানুষকে যা করে আর কি, আমি তবুও তাকে ডাক দিলাম। আমি কিন্তু 1-2 মিনিট তার দিকে তাকিয়ে অবজারভেশন করছি যে নড়াচড়া করছে কিনা বা অনেকক্ষণের ঘুম কিনা, ঘুমাচ্ছে কিনা। তো আমি কি করলাম যে না, তবুও আমি মন মানল না, আমি তাকে ডাক দিলাম। আমি বললাম যে এক্সকিউজ মি, বাংলাই বলি, যে আপনি কেন এরকম করে দাঁড়িয়ে আমার পায়ের সামনে আমার দিকে এইভাবে তাকিয়ে, কারণ তাকে দেখতে একটু বিভৎস দেখা যায়, কেন দাড়ি মোছ কোনো কিছু কাটা হয় না কখনোই, দেখতে ভয় দেখা যায়। তো ভয় পাইছি, আমি তখন বললাম যে আমি কিন্তু ভয় পাইছি, তুমি এই ধরনের ফান করো না, কারণ এই দুষ্টামিতে মানুষের জান চলে যেতে পারে। তো বলে যে না দেখ, আমি সিরিয়াসলি ঘুমাচ্ছিলাম। তো আমি পাকিস্তানিটা যে আমার ওই পাশে ছিলাম, দেখলাম না সেও সিরিয়াসলি ঘুমাচ্ছে, সে বুড়া লোক। সেদিন চলে গেল। যাওয়ার পরে আমি 1-2 দিন পরে আমার এক ফ্রেন্ড আছে শ্রীলঙ্কান, যে লোকটা যে বলছিলাম আমি এর আগের বার, তো আমি ওই ফ্রেন্ডকে শেয়ার করলাম যে এমন এমন আমি তো এরকম দেখলাম। হ্যাঁ, তো বলে যে না এগুলা কিছু না, হ্যাঁ সাধারণত স্বাভাবিক, আপনি সবাই উড়িয়ে দেয়, তখন আমি কি করলাম, আমি বলে টলে আমি বাসায় চলে আসছি। বিকেলে আমাদের ডিউটি শেষ, সেই যথাক্রম লাইক এভরি নাইট আমি নেটে বসে আছি। যখন রাত হলো, লেট নাইট, আমি ঘুমানোর টাইমে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর ঠিক ওই 15-20 মিনিট পরে যেমন হয় ওইরকম আমি দেখছি কি এখন আমার পাটা আস্তে আস্তে একটা পা ব্যান্ড হচ্ছে কি লেফট টু রাইট, মানে স্ট্রেট থাকলে আপনি রাইট করেন আর লেফট করেন, ব্যান্ড যেদিকে নিজেই পাটা স্লোলি ব্যান্ড হচ্ছে লেফট। আমি আমার সাথে সাথে আমার মাও বলেন যে আমি খুব তীক্ষ্ণ ঘুমের মধ্যে খুব সহজেই তো আমি ঘুরে দেখি যে না কেউ নেই, আমার পাটা কিন্তু আমার চোখ খোলা, আমি ঘাড় ঘুরোচ্ছি না, যেহেতু আমি স্ট্রেট শোয়া। তো আমি স্ট্রেট শোয়া, আমার পাটা ঘুরে ঘুরে আস্তে আস্তে লেফট দিকে উল্টো এরকম ব্যান্ড হচ্ছে। তা আমি পা ঘুরোচ্ছি যে পাটা করব, দেখি না পারছি না শক্তিতে। তখন আয়াতুল কুরসি পড়ার ট্রাই করছি, আজকে আমি আয়াতুল কুরসি পড়তে পারছি না। মনে হচ্ছে আমার পাটা জোড়াটা টাচ করে যে গোড়ায়, যে রানের গোড়া যেখান থেকে আমাদের জয়েন্ট পাটা হ্যাং হয়, মনে হচ্ছে ওখান থেকে ভেঙে যাবে আমার পাটা। আমি অনেক জোরে কাঁপছি, করছি যে আমার পাটা মানে আমি সোজা করব, আমি আর পারছি না সহ্য করতে। আয়াতুল কুরসিও পড়তে পারছি না, ভাবছি যে হয়তো আজকে রাত্রে আমি মরে যাব। সো আমি খুব হার্ড এন্ড সোল আল্লাহ আল্লাহ বলে অনেক জোরে জোরে ভেতরে ডাকছি, কে শোনে আমাকে? তো কেউ শুনছে না। এনিহাউ আমি আয়াতুল কুরসি পড়লাম, পড়েও লাস্টের আয়াতটা আমি পড়তে পারছি না, মানে
আজিম বললেই আমার কাজটা হয়ে যাবে। তখন আমি কোন রকম অনেক কষ্টে আমি আয়াতুল কুরসিটা পড়ে আমি মনে করেন যে ভাবছিলাম তাকে যে মানে লাভ দিয়ে ধরবো, কে আমাকে এরকম করে ইয়ে করে, মানে এই উদ্দেশ্যে আমি কিন্তু মানে সাডেনলি মুভ করতে চাচ্ছিলাম। তখন দেখলাম যে আমার পাটা ব্যান্ড হয়ে যাচ্ছে। তো আমি আয়াতুল কুরসি পড়ে আমি পাটা সোজা করে নিচে পাটা রেখে পানি খেলাম। পানি খেয়ে আমি ওই আমার যে ইন্ডিয়ান যাকে আমি ফার্স্ট নাইটে ডাক দিয়েছিলাম যে আপনি আমাকে ভয় দেখাইছেন, তখন ওনাকে ডাক দেওয়ার পরে উনি বললো কি হয়েছে, আমি বললাম এই ঘটনা। ও না, এর মধ্যে আমি একটা জিনিস ভুলে গেছি। আমি ওই আমার যে ফ্রেন্ডটাকে বলেছিলাম, তো ওই ফ্রেন্ডকে বলেছিলাম তারপরের দিন রাত্রে ফার্স্ট যে ওই আমার পাটা একটু একটু ব্যান্ড হচ্ছে আর দেখছি ওই শ্যাডোটা আমার মুখের মানে ওই তার আগের দিন ছিল পায়ের দিকে, মানে গিরার এইখানে দাঁড়ানো ছিল। আর আজকে দেখছি আমার প্রায় বুক না অলমোস্ট আমার মানে বুক এন্ড ফেস এর মাঝামাঝি, মানে খুব কাছে আমার, আর কাছে চলে একদম কাছে তাকিয়ে আছে। ফার্স্টে তাকিয়ে আছে আর আমার পাটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে। ফার্স্টে তাকিয়ে আছে আর পাটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে। তখন যখনই আমি ওই যে আয়াতুল কুরসি পড়া ইয়ে করছি আর তাকে মানে খুব ভালো করে চিনার চেষ্টা করছি আর কি, তখন সে কি করলো, হুট করে মনে হয় ন্যানো সেকেন্ড, সবাই বোঝে কিনা জানি না, ভেরি ন্যানো সেকেন্ড বললেও খুব লেট হয়ে যাবে, সে আমার মুখের দিকে মুখটা কাছে এনে অনেক জোরে আমাকে বাংলায় বলতেছে যে মানে তোরে একদম ঢাকার ভাষায় যে এই তোরে না বলছি তুই কারোর সাথে শেয়ার করবি না, কেন শেয়ার করলি? এই তখন আমি অনেক জোরে চিৎকার দিছি আর আয়াতুল কুরসি তখন আর কি এরকম হচ্ছে। তখন পা সোজা হলো, পানি টানি খেলাম। তো সেকেন্ড ডে এন্ড এইভাবে চলতে লাগলো। এরপরে আমি যেই ফ্রেন্ডটাকে বলেছিলাম 3 দিন পরে সেই ফ্রেন্ড আমার বাসায় আমার রুমে আসছে। সে থাকতো উপরে, আমি নিচে। সে এসে আমাকে বলতেছে এই আসিফ, আমাকে ডাকছে, আমাকে ওঠা বলে তুই আমার সাথে দুষ্টামি করস কেন, কি হয়েছে না হয়েছে তোর সাথে, তুই আমাকে কেন ইয়ে করছিস? আমি কি করলাম? বলে তুই আমার মাত্র ডাক দিয়ে বললি নিচে আয়, এখন তুই বলেছিস যে মানে তুই কিছু জানাস না। বললাম ভাই আল্লাহর কসম আমি ঘুমাচ্ছিলাম, আমি তোর সাথে কোনো ফান করিনি। বলে তুই নিজে আমাকে ডাক দিয়ে বললি নিচে আয়। বললাম কি কেন, তুই এত রাত্রে সকালে ডিউটি আছে, তুই আমাকে কেন ডাকতে চাই? বললি যে জরুরি কথা আছে, ওই ব্যাপারে নেই, কোন ব্যাপারে কথা? আমি বলি না আমি সত্যি তোকে ডাক দিইনি। তো তাও বিশ্বাস করে নাই, তবে চলে গেল। চলে যাওয়ার পরে সে আবার নেক্সট রাত্রে আবার আসছে, আবার এসে এবার বলে তুই ঢিলা মারিস কেন? তুই ফার্স্টে দরজা নক করছিস। তো ওর সাথে এই ঘটনা শুরু হয়ে গেল। যাই হোক না কেন, ওর সাথে এই ঘটনা শুরু হয়ে গেল। তখন আপনি মানে এই জায়গা থেকে বেরিয়ে আসলেন কিভাবে? একদিন আমি দুপুরবেলা, আমি সেই দিন অফিসে যাইনি, না লাঞ্চ আওয়ারে আমি বাসায় এসেছি লাঞ্চ করতে। বাসায় এসে পরে দেখি আজান হচ্ছে, নামাজ শেষ, বাসায় আসতে আসতে। তো আমি গাড়ি পার্ক করতে করতেই একজন অনেক বুড়ো লোক, পাশে কাতারির বাসা, মানে আশেপাশে সব হচ্ছে কাতারিদের বাসা, ওই মাঝখানে একটা বাসা ভাড়া নিয়ে কোম্পানি আমাদেরকে ওই ডুপ্লেক্স রাখে। তো আমি ওই বুড়া লোকটাকে মানে মনে করলাম যে এই লোকটাকে আমি জিজ্ঞেস করি, আমার এই বাসায় আবার ওই পাকিস্তানি সে কথাটা বললো, আবার এমন ঘটনা হলো, মানে সবকিছুর সাথে লিঙ্ক আপ আছে। ওই যে পাকিস্তানি ফার্স্ট নাইট আমাকে বলছে লিঙ্ক আপ হচ্ছে। তো আমি এই বৃদ্ধ লোকটা, যেহেতু উনি বৃদ্ধ, তো অফকোর্স উনি এখানেই বৃদ্ধ হয়েছেন, তো ওনাকে জিজ্ঞেস করলে হয়তো বা কোনো ক্লু পাওয়া যেতে পারে। তো আমি ওনাকে ডাক দিলাম, আমি বললাম যে আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু আরবিতে বলেছি সেখানে এখন আমি বাংলায় বলি, যে আঙ্কেল আমি তো এরকম এই বাসায় থাকি, আপনি কি এই বাসায় কি আপনার ইয়াং থেকে আপনি অনেক বছর ধরে এখানে আছেন? বলে কেন? আমি বলি না, যদি আপনি যে রিসেন্টলি হন তাহলে জিজ্ঞেস করবো না, যদি অনেক বছর থাকেন তাহলে জিজ্ঞেস করবো, হয়তো আপনি কিছু জানতে পারেন। বলে কি ব্যাপার? আমি বলি আমি এই বাসায় থাকি, আমি নতুন আসছি আজকে এতদিন, আমি এমন এমন দেখি। বলে তোমার রুম কোনটা? ওই মুরব্বী আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার রুম কোনটা? আমি বললাম যে এই রুমটা দেখালাম, যে কারণ ফার্স্ট রুমটাই আমার। আচ্ছা, ফার্স্ট রুমটাই আমার। তো রুমটা দেখানোর পরে আমাকে বলে তুমি কতদিন ধরে এমনি কোনো সমস্যা? আমি বলি না সমস্যা না, আমাকে ভয় দেখায়, এরকম একদিন পা ব্যাকা করে দিছে। তো বলে আবার কাউকে বলতে না, বলছি দেখেই সেদিন আমার পা ব্যাকা করে দিছে। বলে যে এইখানে একটা মেয়েকে রেপ করা হয় ওই জায়গাটায়, এন্ড রেপ করে
ওই মুরব্বী যেভাবে আমাকে বললেন যে ডেড বডিটা যেখানে পোতা ছিল ঠিক তার উপরে আমার বেডটা ছিল। আচ্ছা, হোপ ইউ আন্ডারস্টুড। তো এইটা হচ্ছে মেইন কারণ ছিল। এবং আপনি, আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে, আপনি তো জানতে পারেন এরপরে আপনি কি সেখান থেকে বের হয়ে চলে আসেন, মানে আর তো থাকেন সামহাউ আমার জবটা চলে যায়। আচ্ছা, ওই যখন আমি যেতে লাগি তখন আমাকে পাকিস্তানি বলে, লাস্ট বিদায়ের সময় বুকে যখন বুক মিলে তখন পাকিস্তানি আমাকে বলে, আবারও বললো সে একবার যে কেন যেন এই বেডের লোকগুলো থাকে না। ওকে, নতুন আরো একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন সবার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শরীফুন নুরি নীরব ফ্রম ইসলামপুর, ঢাকা। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ওকে, তো স্টোরিটা অ্যাকচুয়ালি আমার বাসা রিলেটেড, এন্ড আমাদের বাসাটার ফার্স্ট আমার ডিসক্রিপশনটা দিতে হবে যে আমাদের বাসাটার কি 4টা বেড আর একটা ড্রয়িং। তো যে 4টা বেড আছে তার মধ্যে একটা আর কি এক বাসার একেবারেই কর্নার সাইডে। তো ওই কর্নার সাইডে যে বেডটা, সেই বেড অ্যাকচুয়ালি আমাদের যেহেতু প্রয়োজনের চেয়ে বেশি রুম আছে, তো ওই বেডটা আর কি কেউ প্রয়োজন ছাড়া ইউজ করে না। তো 2013-এর ঘটনা। তো তখন আর কি আমি কোরআন শরীফ এভরি রমজান মান্থে আমার খতম দেওয়া হয় প্রতি বছরই। তো সেই বছর এরকম 26 or 27th রোজায় আমি আর কি কোরআন শরীফ পড়তেছিলাম। তো কোরআন শরীফ পড়তে পড়তে আমার রিডিং রুমটা আর কি লাইটে প্রবলেম করতেছে দেখে আমি আর কি ওই রুমটায় গেছি কোরআন শরীফটা নিয়ে, যে কোরআন শরীফ আমি পড়বো। তো পড়তেছি, তো কোরআন শরীফ পড়তে পড়তে একটা মোমেন্ট আমার মনে হলো যে আমার পিছে যে থাই গ্লাসটা আছে, মানে বারান্দার সাথে জয়েন্ট একটা বা একটা উইন্ডো আছে, সে উইন্ডোটার যে থাই গ্লাসটা সেটা আর কি নক হচ্ছে। মানে আছে না যেরকম নক যে 2 seconds or 3 seconds পর পর একটা নির্দিষ্ট কম্পোজিশনের নক হচ্ছে। তো নকটা আর কি অ্যাট ফার্স্ট আমি ইগনোর করে যাই যে ওকে ইটস নাথিং, ইট মাইট বি আ কলাপস অফ মাই ইয়ার্স। বাট আফটার সাম মোমেন্টস নকটা থেকে আঁচড়ে মানে পরিণত হয়, যে মানে আছে না যে থাই গ্লাসে যদি কেউ নক দিয়ে আঁচড় দেয় খুব জোরে জোরে, যে মানে সেরকম আঁচড়ের আওয়াজ আসতেছে, সেটাও মানে কন্টিনিউয়াসলি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর। তো একটা টাইম সেটা আমাকে খুবই ফেড আপ করে দেয় যে হোয়াটস গোয়িং অন। দেন আমি আর কি বারান্দাটা গেটটা যায় খুলি আর কি দেখার জন্যই যা যে কি হচ্ছে আর কি, যে কেউ মজা করতেছে কিনা অর সামথিং লাইক দ্যাট। তো যখন আমি বারান্দার গেটটা খুললাম দেখলাম যে একটা ফ্ল্যাশ, গ্রিন লাইটের একটা ফ্ল্যাশ ইন আ সেকেন্ড আমার চোখের সামনে থেকে পাস হয়ে গেল। তো এট ফার্স্ট আমি মনে করছিলাম যে ইট মাইট বি আ কলাপস অফ মাই আইস অর সামথিং লাইক দ্যাট। আমি এটা ইগনোর করি এন্ড কাউকে বলি না। তো তার কিছুদিন পরের ঘটনা, মানে আমার আপু একদিন বেসিনে আর কি হাত ধুচ্ছে। তো ওই রুমটা আর কি ওই বেসিনে ওখান থেকে দেখা যায়। তো সে কেন জানি মানে একটা তার মনে হয়েছে যে ওই বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো সে ওই রুমটায় তাকাইছে, ওই বারান্দাটা আর কি ওই রুমটা থেকে দেখা যায়। তো বারান্দায় তাকাইছে, তাকানোর পর সে দেখতেছে যে সেও আর কি সেম জিনিসটা দেখছে যে একটা গ্রিন ফ্ল্যাশ, সেটা কি পরে বলছে, সেও আর কি তখন শেয়ার করে না। তো এরকম বিভিন্ন টাইমে আমার আব্বু, আমার আম্মু বা আমার ফ্যামিলি মেম্বার্স, আদার ফ্যামিলি মেম্বার্স অর ইভেন আমাদের কাজের বুয়ারা পর্যন্ত সেই রুমটা আর কি বিভিন্ন সময় বিভিন্ন ইনসিডেন্ট ফলো করছে। শুধু এই রুমটা নেই, ইনফ্যাক্ট বারান্দাটাও বিভিন্ন আর কি প্যারানরমাল মুভমেন্টস আর কি ফিল করা যেত। তো যেটা মেইন যখন ঘটনাটা শুরু হয় সেটা হলো আমার আম্মুর সাথে। তো 2014-এর লাস্টের দিকে, 2015 অ্যাকচুয়ালি লাস্টের দিকে আর লাস্টের কিছুটা আগে, মাঝামাঝি যে আগস্ট সেপ্টেম্বর। তো তখন আর কি একটা টিপিক্যাল রাতে আব্বু তার রুমে ঘুমায় আছে। তো হঠাৎ আম্মুর আর কি ঘুমটা ভেঙে যায়, রাত তখন ডিপ রাত মোটামুটি। তো তখন আর কি ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার আম্মু কেন জানি মানে বারান্দার দিক তাকায়। তো তারটাও আর কি ওই গ্লাস থ্রু বারান্দাটা দেখা যায়। তো সে বারান্দার দিক তাকানোর পর তেমন কিছু লক্ষ্য করে না, বাট তার কানে নকের আওয়াজ, মানে নক করতেছে কেউ বারান্দা, এরকম আওয়াজ আসছে। কেন একটা মোমেন্টে যে সেম যেমন আমারটা হয়েছিল যে নকের পর আঁচড়, তো সেরকম আঁচড়ের আওয়াজ আসতে থাকে, যে কেউ একজন নেলস দিয়ে খুব জোরে জোরে আঁচড় কাটতেছে থাই গ্লাসটা। তো সে মানে কিছুটা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে সে এড়ায় যেতে চায় ব্যাপারটা। কিছুক্ষণ পর পর মানে এরকম হচ্ছে তো একটা টাইম সে ফিরা তাকায় যে আসলে বারান্দাটায় কি। তো যখন সে আর কি থাই গ্লাসটা খোলা আর কি বারান্দাটায় ফিরে তাকায়, সে দেখে যে একটা গ্রিন লাইট ফ্ল্যাশ, যেটা আর কি আমি দেখছি, আমার আপু দেখছেন, আদার্স অনেকেই দেখছে, আমার ফ্যামিলি মেম্বার্স, সে সেরকম একটা লাইট ফ্ল্যাশ যেতে দেখে। তো সেও সেম মনে করে যেটা হয়তো তার কলাপস অফ আইস, দেন সে এড়ায় যায়। তো
সে ঘুমানোর ট্রাই করে, তো ঘুম আসতেছে না, তো ঘুম আসতেছে না একটা টাইম সে আর কি আবার ওই জানালাটার দিক তার বারবার কেন জানি মনে হচ্ছে যে মানে সামথিং ইজ দেয়ার, সো সে আবার ওই বারান্দাটার দিক তাকায় দেখে যে একটা কালো কিছু একটা, মানে খুবই পিচ্ছিল টাইপ, যে আছে না যে অয়েলি, যে কালো যে সুর বলা হয় যে খুব অয়েলি থাকে, সেই টাইপ কিছু একটা, মানে লাইটের মতো থাই গ্লাসটা ভেদ করে ভিতরে ঢুকা যায় বেডের নিচে চলে যায়। আম্মু বুঝে বেডটা এসে সে বেডের নিচে ঢুকা যায়। তো বেডের নিচে ঢুকে যাওয়ার পর সে খুব ভয় পায়, মানে তারপর সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। ইনফ্যাক্ট আর কি শি ওয়াজ মাচ ব্রেভার ইন দিস ইনসিডেন্ট। তো সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। সো ইগনোর সে হয়তো করেই ফেলতো যদি এটা না হতো যে সে যখন তার চোখ অফ করে মানে ঘুমানো ট্রাই করতেছে, সে ফিল করে যে তার পেটে কিছু একটা মানে পেইন ফিল হচ্ছে তার। তো সে আর কি পেইন ফিল হচ্ছে যেন পেটে কি হচ্ছে এটা দেখার জন্য সে তাকে দেখে যে ওই কালো জিনিসটা ফানেল টাইপ কিছু একটা দিয়ে তার পেটের মানে সাইড থেকে, কোমরের সাইডটা থেকে ব্লাড চুষে নিচ্ছে, মানে ব্লাড খাওয়ার ট্রাই করতেছে। এন্ড সেটা দেখে সে অ্যাকচুয়ালি গন আউট অফ হিজ হার কন্ট্রোল এন্ড সে আব্বুকে ডাকার ট্রাই করে, বাট সে তার মধ্যে সে আব্বুকে ডাকছে, বাট আব্বু অ্যাকচুয়ালি যতটুকু বলছে যে আব্বু কিছুই শুনতে পায়নি। তো শুনতে যখন পায় না, তো সে আর কি অ্যাট লাস্ট দোয়া পাওয়া শুরু করেন, জিনিসটাকে জড়ায় ধরার ট্রাই করে, বাট জিনিসটা খুবই অয়েলি ছিল, যেটা ফার্স্টে বলছি। তো জিনিসটা আর কি ওয়েন্ট থ্রু হার হ্যান্ডস এন্ড সেটা আবার বেডের নিচে ঢুকে যায়। তো যখন সেটা বেডের নিচে ঢুকে যায় তখন সে খুব জোরে শাউট করে এন্ড সেই শাউটে আব্বুর ঘুম ভাঙা যায়, আমার ঘুম ভাঙা যায়, আমি তার রুমে আসি। তো আর কি সে আব্বুকে, ইনফ্যাক্ট তার যখন আব্বুর ঘুম ভেঙে যায় তখনও সে বলতেছিল যে আব্বুকে যে বাঁচাও আমার ব্লাড নিয়ে যাচ্ছে, বা আমাকে আমার ব্লাড নিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো এটার পর কিছুদিন পর তার আস্তে আস্তে ব্লাড কমে যাওয়া শুরু করে, মানে শরীরে আননোনলি ব্লাড কমে যাওয়া শুরু করে, আনটিপিক্যালি ব্লাডিং হইতে থাকে তার। তো সেটার জন্য অনেক ডক্টরস দেখানো হয়, অনেক থেরাপি নেওয়া হয়। at the moment তার হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা 14 থেকে 6 নেমে যায়, এন্ড এই জন্য তার ইনফ্যাক্ট 9 to 10 bags ইভেন ব্লাড দেওয়া হয় তার শরীরে, বাট নাথিং ওয়াজ হ্যাপেনিং। এন্ড একটা টাইম যেটা হয় যে মানে আমরা সব ছাইড়াই দিই যে এটাকে নর্মালি নিই যে এটা হয়তো হবেই আমাদের সাথে, এন্ড আম্মু খুবই সিক হয়ে যায়। তো তখন আমাদের বাসায় একটা কাজের বুয়া আর কি সে বলে যে নদীর ওপার যেটা আর কি কেরানীগঞ্জের সাইডে একজন হুজুর আছেন। হুজুর বলতে তিনি মানে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন, তিনি আর কি এই প্রবলেমটা হয়তো সলভ করতে পারবেন। তো যখন আর কি এই প্যারানর্মাল, জি আপনি কিছু বলতে যাচ্ছেন মনে হয়। জি হ্যাঁ, মানে আপনি যিনি গল্প বলছেন তার বাবা। হ্যাঁ, আমি হলাম শরীফুনুরের আব্বা। তো যেটা বলতেছিল আর কি, এটা হলো যে ওই কেরানীগঞ্জ, উনি হলো একজন দরবার, শশীনাথ দরবারের একজন ভক্ত। তো উনি যা কিছুই করেন কোরআন দিয়ে করেন। তা আমরা ওখানে যাওয়ার পরে ওখানে উনি আমাদেরকে, আমার ওয়াইফকে একটা হাতে একটা পাথরের মতো দিল। দেওয়ার পরে ওইটা দিয়ে পরীক্ষা করে বললো যে আসলে তো আপনার অনেক ক্ষতি আছে, বা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক যাকে বলে আর কি, এরকম একটা কিছু আছে। তাই উনি অনেক ইটি দিল, তদবির দিল যাকে বলে, কোরআন থেকে কিছু তাবিজ, কিছু কবজ এগুলো দিল, পানি দিল, লেখা দিল, খেতে বললো, খাওয়াটার পর হলো। তো হঠাৎ করে লাস্ট কিছুদিন আগে 2016 সপ্তাহ ফেব্রুয়ারির মাঝামাঝি ওনাকে আমার বাসায় আনা হলো যে ভাই আপনি একটু আমার বাসাটা চেক করেন, যে আমরা তো রাত্রে এখন এরকম ভয় পাই, এবং আপনার বোন রাত্রে ঘুমাতে পারে না, সে অনেক কিছু দেখে, বিকট কিছু দেখে যে তারা এসে কালো কিছু দাঁড়াই রয়েছে, বা সে হাঁটতে গেলে একা যদি বাসায় থাকে বা কিছু করে, তখন হাঁটতে গেলে পিছনে মনে হয় কে জানি হাঁটতেছে, মানে শব্দ করতেছে, তাকাই দেখে কিছু না পিছনে, এরকম হয়। তারপরে ওনাকে নিয়ে আসার পরে উনি বাসায় আসলো। আসার পরে উনি ওই আমাদের ওই যে রুমটায় আমার ছেলে থাকে ওই রুমটায় ঢুকলো। ঢোকার পরে ওইটা হাতে নেওয়ার পরে আমার হাতে দিল। দেওয়ার পরে আমি দেখি যে এটা এত তাপ হয়ে গেছে, মানে যে মনে হয় যে এই মুহূর্তে আগুনের, মানে জ্বলন্ত আগুনের দিয়ে উঠেছে, আমার হাত মনে হয় যে ঠোসা পড়ে যাবে। এরপর বারান্দায় গেল, একই অবস্থা। পরে আমাদের যে বেডরুমটা ওটাই গেল, একই অবস্থা। আমাদের বাথরুমটা দেখলো, একই পরিস্থিতি। তো সামনে যে দুইটা রুম আছে, আমার মেয়ে থাকে,
দুইটা মেয়ে, আর যেটা আমাদের গেস্ট রুম বা ডাইনিং স্পেসের 50%, যে গেটটা আমরা বাসার ভিতরে প্রবেশ করি, এর সামনের সাইডটা দেখা যায় কিছুই নেই। এরপরে উনি দেখার পরে উনি বলল যে ভাই আপনার বাসা তো 7টা জিন পরি আছে, যেটা একটা সবচেয়ে বেশি বদমেজাজি, বেশি খারাপ, সেটা হলো আমার বোনের সাথে আছে, এবং এটাই আমার বোনকে বেশি ডিস্টার্ব করে এবং তার যে শারীরিক সমস্যাগুলো এটাই ঘটাচ্ছে। আচ্ছা, এটা এরপর বলো। তারপরে কি করলেন তো আপনারা? যখন এটা আর কি বললো, তো তখন আর কি আমরা এটার সলভেন্সটা ছিলাম যে হোয়াট ক্যান ইউ ডু নাও, যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে। And সেটাও মেনশন করলো যে ইটস ব্ল্যাক ম্যাজিক, ইটস রেজাল্ট অফ ব্ল্যাক ম্যাজিক। অ্যান্ড যে 7টা জিন আছে সেগুলো চালান দেওয়া হয়েছে, জিন চালান যেটাকে বলে, চালান দেওয়া হয়েছে। তো এখন 7টা জিন, সে বললো যে একেবারে 7টা জিনকে আর কি কোনো মতে আর কি ইউজ করা পসিবল না, যে মানে যেটা সবচেয়ে বদমেজাজি সেটাকে যদি কোনো মতে ইউজ করা যায়, দেন ইটস পসিবল টু সিক ইট আউট অফ দ্য প্রসিডিংস। তো প্রথমে সে আর কি আম্মুর যে প্রবলেমটা, ব্লাড কমে যাইতেছে, তো সেই প্রবলেমটার জন্য আর কি আম্মুকে প্রথমে পানি দিল, একটা পড়া পানি। তো সেটা আম্মু নিতেছিল, আস্তে আস্তে ব্লাডটা আর কি, ব্লাডের যে প্রবলেমটা সেটা আস্তে আস্তে সলভ হইতেছিল। দেন সে বললো যে একটা শাওয়ার দিতে হবে আম্মুকে, মানে যেটাকে আর কি এই লাইনে গোসল দেওয়া বলা হয়। তো সেই গোসলটা দেওয়া হবে কখন, একটা মাগরিবের পরে, একটা টাইমে, মানে একটা ডে মাগরিবের পরে। তো সে তখন গোসলটা দিল, গোসলটা দেওয়ার পর আল্লাহর রহমতে মোটামুটি সেই প্রবলেমটা সলভ হয়ে গেল, আমার ব্লাডের প্রবলেমটা। এখনো স্টিল আর কি আমাদের বাসাটা আন্ডার প্রসিডিং আছে, অ্যান্ড টু গেট আউট অফ ব্ল্যাক ম্যাজিক, এটা এখনো কিছু প্রসিডিং আমরা ফলো করতেছি। সো আই থিঙ্ক আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আমাদের বাসা থেকে হয়তো সিক আউট করা যাবে, বাট স্টিল আমাদের বাসায় বিভিন্ন প্যারানরমাল মুভমেন্টস ফিল হয়। সো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম টু দ্য অল রেডিও ফুর্তি মেম্বার্স। আশা করি রাসেল ভাই ভালো আছেন। আমি অনেকদিন ধরে ভাবছি যে আপনাদের সাথে কিছু শেয়ার করব করে। এর মধ্যে একবার আমি একটা ভয়েস মেইলও করেছিলাম, অ্যাড্রেসও ঠিক ছিল, সব ছিল। আমি 2-3 বার ট্রাই করেও আমি পাঠাইতে পারিনি আপনাদেরকে ঘটনাগুলো। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে আবার ঘটে গেল, তো আর পারলাম না শেয়ার না করে। অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে চাচ্ছিলাম অনেক কিছুই, কিন্তু হচ্ছিল না। বাই দ্য ওয়ে, যে ঘটনাটা ঘটছে আমি সেটা বলি। এটা হচ্ছে আমার একটা বাইক আছে, বাইকটা আমি করাই হচ্ছে মিরপুরে আপনার পত্রিকার মোড়ে, ওখানে একটা বাইকের গ্যারেজ আছে যেখানে আমি নিয়মিত আমার বাইকটাকে দেখাই। তো ঘটনাটা এক রাতে থার্সডে নাইট, লাস্ট উইকের থার্সডে নাইট, আমি বাইকটা ঠিক করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায় বলতে রাত 1:20-22 মিনিট এমন আমি বাইক স্টার্ট করি, ওখান থেকে রওনা দিই। আমার কানে ছিল হেডফোন, আমি হেলমেট পরা, মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, বাইক চালাচ্ছি, গান বাজছে আমার হেডফোনে, একটা ডিজে সং বাজছিল। আমি এর মধ্যে মিরপুর ক্রস করে যখন কালশি রোডে ঢুকলাম, যে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, যে পেট্রোল পাম্পটা এখন আর সোজা যাওয়া যায় না, ইউ মাস্ট বি হ্যাভ টু টেক রাইট। তো ওদিক দিয়ে রাইট নিয়ে যে রাস্তাটা নতুন, এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে গেলে একটা কালভার্ট আছে। তো কালভার্টটা আমি ক্রস করতেই আমার বাইকটা সাডেনলি একদম টোটালি অফ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি ঘটনাটা বলছি, বাট আমার শরীরে পশম এখনো দাঁড়িয়ে যাচ্ছে, যে আই ওয়াজ রিয়েলি শকড। যদিও আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছি অলরেডি, অ্যান্ড আমি ফেস করি। এখন আমি এই যে ভয়েস রেকর্ড করছি, আমার সামনে একটা কাক এসে, সে আপনি শুনতেই পাচ্ছেন, কাকটিও মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে সে সাইনিং সামথিং। দেখেন, সে এখন ডাকটা চেঞ্জ করে দিয়েছে, যদি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। বাই দ্য ওয়ে, আমি ঘটনায় চলে যাই আবার। আমার গাড়িটা সাডেনলি বাইকটা একদম টোটালি অফ হয়ে গেল। আমি বাইকটা স্পিড ছিল তখন 60-70 এমন ছিল, কানে গান বাজছে। তো হঠাৎ আমার বাইকটা টোটালি অফ হয়ে গেল, মিনস ইঞ্জিন অফ, লাইটস অফ, এভরিথিং। আমি বাইকটা ক্লাসটা ধরে বাইকটাকে স্লো করলাম,
স্লো করে আস্তে করে আমি সামনে গিয়ে সাইড করলাম। ওখানে আবার কিছু বাসও দাঁড়িয়ে থাকে লেফট সাইডে। একদম তখন বাজে হচ্ছে প্রায় 1:43 এমন আই থিঙ্ক, যদিও সঠিকভাবে সময়টা বলতে পারছি না, বাট 1:30টার পরে। তো কাকটা আমাকে বলতে দিচ্ছে না, যদি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা।